তো দাদা কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। তো সকলকে আগে বলে দিই যে আমার সঙ্গে রয়েছে আজকে হীরামতিদা। হীরামতিদাকে তোমরা প্রত্যেকেই চেনো কম বেশি। তো হীরামতিদা আমাদের রিভিউয়ারই একজন। তো আমাদের আরে, রিভিউ কমিউনিটির মধ্যে অত অত লোক আমাকে চেনে না ভাই। অভ্রদা প্রিন্সকে যত লোক চেনে আমাকে ও লোক চেনে না ভাই। না তাও মানে তাও মানে চেনে পুষ্পা টু তো তুমি অব্রদার মানে পুষ্পা টু মানে তোমরা একসঙ্গে গিয়ে দেখেছো। এবার সেই ভিডিওটা খুব ভাইরাল হয়ে গেছে। আমি ইনস্টাগ্রামে দেখছিলাম সব হ্যাঁ, 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 রিভিউয়ার হ্যাঁ। যখন একসাথে। তো তুমি তো দাদা সুদীপদার সাথে তাহলে যে আমি ইন্টারভিউটা প্রথম করেছো আমি ওটা দেখছিলাম, ওটাও খুব ভালো হয়েছে। সুদীপদার সঙ্গে যে ইন্টারভিউটা করেছো ওটাও খুব ভালো হয়েছে, ওটা আমি দেখছিলাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো দাদা প্রথমেই আমি চলে আসছি আমাদের 20 তারিখ আসতে আর বেশি দিন বাকি নেই। আর মাত্র আজকে রাত পোয়ালেই আর 8 দিন বাকি আছে। আমাদের হুম। খাদান আসছে, সব থেকে বড় ছবি। তো তুমি খাদান নিয়ে কতটা এক্সাইটেড, বা খাদান নিয়ে কিছু মানে কি বলতে চাইছো? আমি খাদান নিয়ে খুব এক্সাইটেড। আমি চাই খাদান খুব বড় রকম ভাবে একটা হিট যেন হয়। কারণ তোমরা সবাই মানে এটা প্রত্যেকেই মোটামুটি জানে, এটা নিয়ে আমি খুব বেশি ইনডেপথে যাব না। যে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা কমার্শিয়াল সিনেমার হিট হওয়াটা খুব মানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। চেঙ্গিজ হিট হয়েছিল, চেঙ্গিজের পরে মির্জা ট্রাই করা হয়েছে, এখন খাদান আসছে। তো মির্জা যেই সাফল্যটা পায়নি, খাদান সেই সাফল্যটা পাক। চেঙ্গিজের সাফল্যকেও খাদান যেন ছাপিয়ে যায়, এটাই আমি চাইবো। তো তো দাদা তার সঙ্গে আসছে আরো 3টে বাংলা ছবি। তার মধ্যে দুটো ছবির যে জনার সেটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে। কারণ সন্তান যে ছবিটি, সেই ছবিটিতে মিঠুন চক্রবর্তী আছে, ঋত্বিক চক্রবর্তী আছে, দুজনেই দারুণ অভিনেতা। তো এই ছবিটা হুম। নিয়ে তুমি কি বলতে চাও? দেখো, সন্তানের যে টপিকটা, যে ছেলেমেয়েরা বাবা মাদেরকে দেখে না, যেটা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু খুব বেশি কিন্তু হয়, ঠিক আছে। ছেলে মেয়েদের জন্য বাবা মা অনেক কিছু করে, ধার কর্জ করে তাদেরকে পড়াশোনা করায়, কিন্তু তারপরে ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হয়ে গেলে আর বাবা মার খোঁজ খবর নেয় না, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, তো এই ব্যাপারটা খুব রিয়েল এবং এটা খুব প্রবলেমেটিক একটা জিনিস, এবং এই টপিকের উপর খুব বেশি সিনেমা কিন্তু হয়নি। ওকে। তো সেই জন্য আমি মনে করি যে সন্তান কি কোয়ালিটির ফিল্ম হবে সেটার থেকেও বড় কথা, সন্তানের টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের সমাজের জন্য। ওকে। এখন সন্তানের কোয়ালিটি নিয়ে আমার রাজ চক্রবর্তীর উপরে ভরসা আছে। ওনার কিছু দুর্নাম আছে যে উনি জেরক্স করে ফিল্ম বানান, এই সেই হ্যান ত্যান, কিন্তু তা সত্ত্বেও রাজ চক্রবর্তীর কোনো সিনেমাই আমি আজ অব্দি বলতে পারি না যেটা আমার খুব খারাপ লেগেছে। তার সিনেমাতে এন্টারটেনমেন্ট থাকে, ড্রামা থাকে, ইমোশনাল যে পোর্শন গুলো সেগুলো খুব ভালো কাজ করে, তার সিনেমাতে গান খুব ভালো থাকে। তো সেই জন্য আমার মনে হয় যে সন্তান কিন্তু কোথাও না কোথাও গিয়ে যথেষ্ট ভালো একটা কিন্তু অডিয়েন্স কিন্তু টানতে পারবে। আর তোমার মানে এটা সবাই মোটামুটি জানে যে এখানে বাংলাতে পারিবারিক যে ছবিগুলো সেগুলো আকর্ষণ করে অনেক বেশি, ঠিক আছে। তো একটা বড় পরিমাণে একটা অডিয়েন্স রয়েছে, তো এরকমও হতে পারে যে সন্তান বক্স অফিসে খাদানকে ছাপিয়ে গেল, এটারও কিন্তু একটা হাই পসিবিলিটি কিন্তু আছে। তো এটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ দেবদা যিনি আগে টনিকার প্রজাপতি বানিয়েছিলেন এবং এই সময়ে এনেছিলেন, এখন টনিকার প্রজাপতির অডিয়েন্স কিন্তু খাদানের থেকে সন্তানের দিকে বেশি ঝুঁকবে, এটা আমার মনে হয়। ওকে। তো খুব ইন্টারেস্টিং এই ব্যাটেলটা, খুব ইন্টারেস্টিং, সন্তান ভার্সেস খাদান, এই ব্যাটেলটা খুব ইন্টারেস্টিং হবে। তো দাদা তার সঙ্গে আমরা জানি আরো দুটো ছবি আছে। 5 নম্বর স্বপ্নময় লেন, যেটা হ্যাঁ, হচ্ছে এই বাকি দুটোর মধ্যে আমি মাসুদ তোমাকে সিরাজ। বলি, এই চালচিত্র বলে যে ফিল্মটা, এটা নিয়ে একদমই কথা হচ্ছে না, এটা ট্রেলারও এখনো অব্দি আসেনি, কিন্তু আমি এটার পোস্টার দেখে খুব ইমপ্রেসড, এবং আমার মনে হয় যে এই সিনেমাটা এমন একটা সিনেমা হবে যেটা পার্সোনালি আমি যে ধরনের ফিল্ম দেখা পছন্দ করি, যে ডার্ক থ্রিলার জনরের একটা ফিল্ম, ঠিক আছে, যেখানে একদম একটা একদম। পুলিশ আর একটা অপরাধীর একটা বিয়ে রয়েছে, ক্ল্যাশ রয়েছে, সেটা কিন্তু আমার মনে হয় যে চালচিত্র আমার পার্সোনালি খুব বেশি ভালো লাগবে। ওকে। এবং এই যে সিনেমাটার পোস্টারে আরেকটা জিনিস হেভি লেগেছে, মানে পোস্টার বা যে পোস্টার গুলো ড্রপ করা হচ্ছে, টোটা রায়চৌধুরীর লুকটা, মানে টোটা রায়চৌধুরীকে দেখে মনে হচ্ছে পুরো রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসার। মানে যেরকমটা হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা হ্যাঁ। দেখতে, যেরকমটা দশম অবতার বা বাইশের শ্রাবণে আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখেছি। আচ্ছা ভাই, বলছি যে আমাকে বলতো এই চালচিত্র ট্রেলার এসছে? না, চালচিত্র ট্রেলার আসবে হচ্ছে শুক্রবার দিন, 13 তারিখে আসবে। আচ্ছা, 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 এখনো ড্রপ করা হয়নি, তবে পোস্টার গুলো আস্তে আস্তে ড্রপ হচ্ছে। আচ্ছা, আচ্ছা।
আমি দুটো পোস্টার আমার চোখে পড়েছে, আমার খুব ভালো করে সিনেমাটাকে ফলো করা হচ্ছে না, ওকে, বাট দুটো পোস্টার দেখেছি, আমার খুব ভাল লেগেছে। আমি এটা যাব, এটা আমি হলে গিয়ে দেখবো এবং এটা নিয়ে ডিসকাশন আমার চ্যানেলে আসবে। একটা পোস্টার তো যেটা হচ্ছে তোমার যেখানে 4 জন পুলিশ একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে, আরেকটা পোস্টার হচ্ছে যেটা তোমার টোনা রায়চৌধুরী ওই অপূর্বর কলারটা টেনে ধরে রয়েছে, মানে একটুখানি হ্যাঁ অ্যাংরি হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ, লুকটা। আমি হ্যাঁ, ওই এই দুটো পোস্টারটারই পোস্টারই কথা দেখো। বলছি, ওই পোস্টার, হ্যাঁ ওই পোস্টারটা আমার খুব ভালো লেগেছে, ওই পোস্টারটা আমার খুব ভালো লেগেছে। আর গানটাও ভীষণ ভালো হয়েছে, মানে টোটা রায়চৌধুরী আর শান্তনু মহেশ্বরীর যে গানটা, টোটা রায়চৌধুরী তো দারুণ নাচে, তো টোটা না, রায়চৌধুরীর ওই গানটাও ভীষণ গানটা ভালো না, হয়েছে। আমার 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 গানটা শোনা হয়নি, তুমি আমাকে লিঙ্ক পাঠিও। আমার গানটা শোনা হয়নি, ঠিক আছে, আচ্ছা ঠিক গানটা আছে, আমি শোনা চেক হয়নি। করে দেবো। আর টোটা রায়চৌধুরীর তুমি নিয়ে থাকবে, রিসেন্টলি একটা ডান্স পারফরমেন্স খুব ভাইরাল হয়েছে, হ্যাঁ, ওকে। তো ওটা তো এই সিনেমাটাতে আছে তো ওই গানটা, মানে ওই ড্যান্সটাই তো, মানে ওই যে সিনেমাটার যে গানটা বেরিয়েছে তো ওই গানটার মধ্যেই এটা রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো, কারণ এই ডান্সটা খুব ভাইরাল হয়েছে। এবং এটা না আমাদের একটা লজ্জা, মানে ইন্ডাস্ট্রি হিসেবে আমাদের একটা লজ্জা, যে এত ভালো এত ক্যালিবারের একজন অভিনেতা যার এরকম ট্যালেন্ট রয়েছে, তাকে আমরা কতটা আমরা দেখতে পাই না। একে আরো বেশি প্রমিনেন্ট দেখতে পাওয়া উচিত। যদিও তার ফেলুদা যথেষ্ট জনপ্রিয়, যেটা আমার খুব ভালো যে লাগে সেটা আমি বলবো না, কিন্তু ফেলুদা হিসেবেও তাকে দেখতে কিন্তু খুব অসাধারণ কিন্তু লাগে। তার পারফরমেন্সে কিছু অফ ব্যাপার রয়েছে, কিন্তু আমি মনে করি এই ধরনের অভিনেতাদের কিন্তু, এবং উনি তো আমার মনে আছে ওনার সিমিলার একটা ডান্স পারফরমেন্স, যেটা ওই বলো না ওই রকি কি রানী কি প্রেম কাহানিতে খুব ভাইরাল হয়েছিল। রকি और রানী কি প্রেম কাহানিতে হ্যাঁ, ওই ওই সিনেমাটা আমার ঢিমজোরা দেখা বাজে রে, হয়নি, বাট আমি শুনেছি, হ্যাঁ ঢিমজোরা বাজে রে। হ্যাঁ 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 হ্যাঁ। আমার সিনেমাটা দেখা হয়নি রকি কি রানী কি প্রেম কাহানি, বাট মোটামুটি যে খুব ভাইরাল হয়েছে। তো আমি চাইবো যে এই সমস্ত অ্যাক্টররাও একটুখানি লাইমলাইট যেন পায়, তারা যেন উঠে যেন আসে, ওকে, রেকগনিশন যেন পায়। অনেকদিন ধরেই তো ইন্ডাস্ট্রিতে আছেন, অনেক মানুষই চেনে জানে, কিন্তু একটা ফিল্ম যখন সাফল্য যখন পায়, হিট যখন হয়, তখন অ্যাসোসিয়েটেড অ্যাক্টররা যে ক্রেডিট যেটা পায়, যতটা কথা হয় ততটা যেন হয়, এটা আমি চাইবো, ওকে, ভেতর থেকে। হ্যাঁ, এই তো গতকাল একটা পোস্টার ড্রপ করা হয়েছে অপূর্বর, শুধু অপূর্বর পোস্টার ড্রপ করা হয়েছে, মানে অপূর্ব যিনি ছবির ভিলেন তো তার পোস্টার ড্রপ করা হয়েছে গতকাল একটা। হুম হুম তো আরেকটা ছবি আসছে 5 নম্বর ওটা আমার স্বপ্নমহলের, এখন মানে অব্দি ওটা হয়নি নিয়ে দেখা। ওটা নিয়ে কি বলতে চাও? 5 নম্বর স্বপ্নময় লেনে আমি একটা পোস্টার দেখেছিলাম। আমার 5 নম্বর স্বপ্নময় লেনের পোস্টারটা দেখে আমার সিনেমাটার ব্যাপারে কোনো কিছু জানার আগ্রহ চলে গেছে, ঠিক আছে, খুব অনেস্টলি বলছি। ওখানে একজন অভিনেত্রী আছে, অপরাজিতা আঢ্য। আমার ওনাকে একেবারেই, ওনার কথাবার্তা বা ওনার অভিনয় কোনোটারই আমি ফ্যান নই একেবারেই। তো ওটাতে খুব বেশি ডিপে যেতে আমি চাই না, ঠিক আছে, ওটা আমি দেখবো বলেও আমার মনে হয় না। ওটা ওটার ট্রেলারটা দেখেছো? মানে ট্রেলার বেরিয়ে গেছে কিন্তু। না না না, আমি আমি ওটা একদম ফলো করিনি, আমি ওই পোস্টারটা দেখেই আমার ইন্টারেস্ট চলে গেছে, তো আমি ওটার ফলোই করিনি। তো দাদা তাহলে এবার আমরা চলে আসি পুষ্পা 2 নিয়ে। পুষ্পা 2 নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে, আমরা সেটা জানি যে পুষ্পা 2 এর ফেক কালেকশন দেওয়া হচ্ছে, পুষ্পা 2 ছাপড়ি মার্কা ছবি হয়েছে, পুষ্পা 2 গানগুলো ছাপড়ি। তো তুমি এই কন্ট্রোভার্সি নিয়ে কি বলতে চাও? দেখো, টু বি ভেরি অনেস্ট, পুষ্পা 2 আমি ইন নিয়ার ফিউচার আমার চ্যানেলে আমি রোস্ট করব, খুব বাজেভাবে আমি রোস্ট করব পুষ্পা 2। হ্যাঁ, পুষ্পা 2তে কিছু ভালো জিনিস আছে, ঠিক আছে, কিছু মোমেন্ট আছে যেগুলো খুব ভালো, মানে একটুখানি স্পয়লার হয়ে যাবে। ক্লাইম্যাক্সের যে ফাইট সিকোয়েন্সটা রয়েছে, ওটার প্রথম পার্টটা যখন হাত পা বাঁধা ছিল আমার ভাল লাগেনি, হাত পা খোলার পর যে ফাইটটা হয় সেটা আমার ভাল লাগে। ফার্স্ট হাফের কিছু সিন আমার জন্য ওয়ার্ক করেছিল, যেগুলোকে আরো বেটার করা যায়, ওকে। তো ওরকম কিছু, মানে কিছু কিছু খুচরো জিনিস আছে, যেরকম ডান্স পারফরমেন্সটা, এই যে জাথারা সিকোয়েন্স থেকে সিনেমাটার যে গল্প অন্যদিকে চলে যে যায়, এটা তো পুরোপুরি জোর করে ঢোকানো না, গল্প তো এটা ছিলই না, গল্পটা হুট করে চেঞ্জ হয়ে যায়। এই জাথারা সিকোয়েন্সের আমি নাচ বলি, পারফরমেন্স বলি, অ্যাকশন বলি, সেগুলো ভিজুয়ালি খুব ভালো দেখতে, কিন্তু এটা তো শু হর্ন করে, এটাকে বলে শু হর্ন করে ইয়ে করা। তো আমি সেটা একেবারেই আমি সেটাকে সাপোর্ট করি না, এবং পুষ্পা 2 রোস্ট আমার চ্যানেলে আসবে, ওকে। তো পুষ্পা 2 ভালো সিনেমা নয়, একেবারেই ভালো সিনেমা নয়, কিছু মোমেন্টে হয়তো শাইন করে, কিন্তু পুষ্পা 2 ভালো সিনেমা নয়। আর তাও দাদা অনেকেই অনেকে বলছে বলবে যে, যে মানে
মানে তাও একটু মাঝখানে বলছি যে তাও অনেকে বলবে যে 5 দিনে 1,000 কোটি টাকা কামিয়ে নিয়েছে, তুমি বলছো ভালো সিনেমা না, তাহলে 1,000 কোটি টাকা কি করে কামালো 5 দিনে? তো এবার আরো কামাবে, তো এটা নিয়ে কিছু বলো। দেখো আমি একটা কথা বলি, এই যে কেএফসির চিকেন সবাই খায়, এগরোল আলুর চপও সবাই খায়, খেতে ভালো লাগে, ঠিক আছে। আমি সিনেমাকে অ্যাকচুয়ালি খাবারের মতো করে দেখি। ওকে, আমরা খাবার যেরকম খেলাম হয়ে গেল, সিনেমাও আমরা দেখলাম কাইন্ড অফ হয়েই তো গেল, একটা টেম্পোরারি তোমাকে একটা আনন্দ তো দিচ্ছে। কিন্তু একটা আলুর চপ অনেক লোক খায় বলেই তো আলুর চপ ইমোশন হতে পারে, কিন্তু খাবার হিসেবে কি আলুর চপ কি খুব ভালো একটা খাবার? নয় তো। ঠিক সেরকম একটা জিনিস এসেছে, সেটাকে হাইপ বাড়ানো হয়েছে, সেটাকে প্যাকেজই করা হয়েছে যাতে মানুষের ইমোশনে গিয়ে হিট করে, সেটা করেওছে। নিজের হাজারটা ভুল সত্ত্বেও সেটা মানুষের ইমোশনে গিয়ে হিট করেছে, সেটা খুব ভালো কথা। কিন্তু বক্স অফিস মানে যদি সিনেমা ভালো যদি হয়, তাহলে এরকম অনেক সিনেমা আছে যেগুলোর বক্স অফিস কিছুই না। আজকে টুম্বাডের মতো একটা ফিল্ম আমি যদি বলি, সেটার বক্স অফিস কি আছে? ঠিক আছে, সেটা হয়তো গিয়ে দেখো যে 100-150 কোটি হয়তো আর্ন হয়তো করেনি, দুবার রিলিজ বাট হয়েছে। কিল ছবিটা যেটা এত প্রশংসিত হলো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তুমি খুব ভালো একটা পয়েন্ট তুলেছো, যে কিল ছবিটা বলিউডে, বলিউড কেন, বলিউড সাউথ এই দুটো মিলিয়ে আজ অব্দি যত অ্যাকশন সিনেমা তৈরি হয়েছে না, সমস্ত অ্যাকশন ছবির বাপ, এবং সমস্ত অ্যাকশন ছবির যে গল্প থাকে সেটার বাপ হচ্ছে গিয়ে কিল। ওকে, খুব সহজ একটা হিসাব। তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার, কিন্তু কিল পয়সা কামিয়েছে, কিল তো 100 কোটির বিজনেস করতে তো পারেনি। সিনেমার মেরিট কখনো বক্স অফিস দিয়ে বিচার হয় না, সিনেমার মেরিট হয় তার কোয়ালিটিতে, ঠিক আছে। তো তোমার পুষ্পা 2 এই ছবিটা সঙ্গে আমরা যদি পুষ্পা ওয়ানের যদি সিমিলার খুঁজতে যাই, তাহলে আমরা কিছুই আমাদের মিলবে না। সেই ছবিটা একটা আলাদা ছবি ছিল, এই ছবিটা একটা আলাদা ছবি হচ্ছে। না 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 না, সেরকম না, না না, পুষ্পা ওয়ানের সাথে পুষ্পা 2 কানেকশন আছে, কিছু কল ব্যাক রয়েছে যেগুলোকে ইউজ করা হয়েছে। পুষ্পা 1 আমি বলবো যে অনেক বেশি বেটার একটা ফিল্ম ছিল, আচ্ছা, যদিও পুষ্পা 1-এরও আমি পুষ্পা খুব একটা ছবি বড় নিয়ে ফ্যান আমার নই। একটা প্রশ্ন ছিল। পুষ্পা ছবি নিয়ে আমার একটা প্রশ্ন আছে, যে যেটা প্রথমে যেটা আল্লু অর্জুনের এন্ট্রি দিয়ে যেটা শুরু করলো, মানে যেটা ওই মারপিটটা দিয়ে যেটা শুরু করলো সেই জলের উপরে, সেই ওটা কি পুষ্পা 3 এর জন্য রেখে দিয়েছে? দেখো আমি একটা কথা বলবো, যেই সিনেমাটাতে ইটসেলফ যেটা আমাকে দেওয়া হলো, আমি সেটাতেই আমি হাজারটা ফ্ল দেখতে পাচ্ছি। তো পার্ট 3 এর জন্য সেট করছে না পার্ট 4 এর জন্য, তাতে আমার কিছু যায় আসে না। তুমি আজকে আমার দোকানে খেতে এলে, আজকে আমি তোমাকে একটা বিরিয়ানি দিলাম, তাতে মাংসটা পুরোপুরি ছিবড়া, ওকে, আলুটা সেদ্ধ হয়নি। আমি তোমাকে বলছি দাদা আলু সেদ্ধ হচ্ছে, তুমি কালকে খেতে এসো, কালকে তুমি সেদ্ধ আলু পাবে, কালকে তুমি আরো সেদ্ধ মাংস পাবে, তুমি কি কনভিন্স হবে? তুমি হবে না, রাইট? পুষ্পা 3 তাই কি হবে, কি থিওরি, আমার তাতে কোনো আগ্রহ নেই। ওকে, তো তো আমাদের জানি যে আমরা এই যে ওয়েব সিরিজের ক্ষেত্রে, তোমাকে যদি একটু ওয়েব সিরিজ যদি ব্যাক করি, ওয়েব সিরিজের ক্ষেত্রে এখন দেখতে পাচ্ছি হইচই এর যে কাজগুলো, যেটা আমি একদিন সুদীপ দাকেও প্রশ্নটা করেছিলাম, সুদীপ দা তার একটা মতামত বলেছিল, তো আমি তোমাকে ওই কোশ্চেনটা করছি। তো হইচই এর যে কাজগুলো হয়, এই কাজগুলো আমরা দেখতে পাচ্ছি অনেকটা অন্যরকম, মানে সিরিয়াল মাফিক কাজ হচ্ছে। মানে আমাদের যে পার্টিকুলার যে ওয়েব সিরিজ প্যাটার্নের যে কাজ, সেই ধরনের কাজ হচ্ছে না। আর তুমিও দেখেছি হইচই এর কাজ নিয়ে, তোমার চ্যানেল ফলো করি, তো তুমিও দেখেছি হইচই এর কাজ নিয়ে খুব একটা যে মাতামাতি করো বা খুব একটা যে হুড়োহুড়ি করো, এরকম কিছু নয়। তো মানে এটা কি শুধুমাত্র হইচই ওরকম সিরিয়াল টাইপ ছবি বানাচ্ছে তাই জন্য? না দেখো, প্রথম কথা হচ্ছে গিয়ে যে আমি আর ওয়েব সিরিজ আমি দেখি না। ওকে, ওয়েব সিরিজ আমি খুব কম দেখি, খুব কম দেখি, ঠিক আছে। মানে ব্রেকিং ব্যাডের মতো ওয়েব সিরিজ যেটা আমি গত বছর গিয়ে আমি শেষ করেছি, গেম অফ থ্রোনস আমি দেখিনি, বিগ ব্যাং থিওরি দেখিনি, ফ্রেন্ডস দেখিনি, ওয়েব সিরিজ আমি দেখি না। ওয়েব সিরিজ আমার জন্য নয়, আমি যেই টাইপের গল্প পছন্দ করি বা গল্প বলার যে সময়সীমা, সেটা আমার সাথে ওয়েব সিরিজের কনসেপ্টই যায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, হইচই যেই ধরনের কাজগুলো আনে, তারা হঠাৎ করে হয়তো একটা ডাকঘর, হঠাৎ করে হয়তো একটা ইন্দুবালা হয়তো বানিয়ে ফেললো, ঠিক আছে। কিন্তু হইচইয়ের যারা বেসিক যারা অডিয়েন্স, ওকে, হইচই তো ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে এবং মহিলা অডিয়েন্সকে টার্গেট করে। তো হইচইতে যে সিরিয়ালগুলো আসে, আমি যদি সেগুলো নিয়ে মন খুলে ডিটেলসে কথা যদি বলি না,
এবং আমি আমার অ্যাকচুয়াল রূপটা যদি দেখাই, যেই রূপটা নিয়ে আমি ধর একটা ডাঙ্কি বা দশম অবতারকে রোল যদি করছি না, তাহলে আমাকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। সেজন্য আমি হইচইয়ের ওয়েব সিরিজ নিয়ে কোনো রকম কথাই বলি না। ওকে, আমি ওই তাহলে আমি হইচই, এবার তুমি প্রশ্ন করবে তাহলে তুমি হইচইটা রাখো কেন? আমি কিন্তু হইচইয়ের একটা পেইড কাস্টমার, ঠিক আছে, পেইড কাস্টমার। প্রত্যেক বছর আমি হইচই সাবস্ক্রিপশন নিই। তার কারণ হচ্ছে কি যে হইচইতে পুরোনো বাংলা সিনেমার একটা লাইব্রেরি আছে, যেটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এবং পুরোনো বাংলা সিনেমা মানে ব্ল্যাক এন্ড হোয়াইট বাংলা সিনেমাও বলি, এবং 2010 থেকে 2015 থেকে শুরু করে সেই সমস্ত কালার ফিল্মগুলোও রয়েছে পুরোনো। আমি মনে করি যে বাংলা সিনেমা তো যখন ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল তখন তো অন্য লেভেলেরই হতো। তাহলেও তুমি দেখবে যে 2003-4 থেকে 2015-16 অব্দি অন্তহীন, অনুরণন, জাপানিজ ওয়াইফ, ঠিক আছে, হাওয়া বদল, এই যে সমস্ত বাংলা সিনেমাগুলো তৈরি হতো না, যেগুলো কমার্শিয়াল ফিল্ম ছিল না, আরবান সেন্ট্রিক ছিল, কিন্তু এরকম পাতি ভ্যাদ ভ্যাদে ফ্যামিলি ড্রামা কিন্তু ছিল না। সেই ফিল্মগুলো আমাদের সোসাইটির বিভিন্ন হাওয়া রকম পার্ট বদল আমার হাইলাইট দারুণ করতো। লেগেছিল, মানে হাওয়া বদল হ্যাঁ, ছবিটা মানে দারুণ, মানে ওটার যে সিকুয়েল আসবে ওটা ব্যাপক হবে, ব্যাপক হবে। বা ধরো ধরো তুমি ভূতের ভবিষ্যৎ। ভূতের ভবিষ্যৎ সিনেমার মধ্যে কি রয়েছে? প্রচুর ভিএফএক্স রয়েছে, মারামারি রয়েছে, হিরো ভিলেন রয়েছে, কিচ্ছু নেই। পারিবারিক ড্রামা রয়েছে, কিচ্ছু নেই। কিচ্ছু নেই। গোয়েন্দাগিরি রয়েছে, কিচ্ছু নেই। কতগুলো ভূত, এই যে হরর কমেডি, আমরা স্ত্রী নিয়ে এত মাতামাতি করি, হরর কমেডি তো আমাদের এখানে হয়েছে ভাই। ভূতের ভবিষ্যৎ ইজ দ্য গোল্ড এক্সাম্পল অফ হোয়াট শুড বি হরর কমেডি। আর তুমি যদি বলবে যে না ভূতের ভবিষ্যতে দাদা হরর ওটাতে কোনো জায়গা ছিল না, একদম লাস্টের সিনে সব্যসাচী চক্রবর্তী যখন ক্ল্যাব যখন করে, যখন পরমব্রতর সামনে সমস্ত ভূতেরা যখন আসে, তখন তুমি ওদের মুখগুলো দেখবে, একদিকে হাসছে আরেকদিকে ওদের চোখ দেখে বোঝা যাচ্ছে যে ওরা সবাই ভূত। ওই সিনটা অত্যন্ত হরিফাইং একটা সিন। যদিও কোনো অশুভ কোনো কিছুই ওখানে হয় না, কিন্তু দ্যাট ইজ কল্ড রিয়েল হরর। আমি জানি না, আমি তো হরর সিনেমা নিয়ে ভিডিও করেছি, তুমি দেখেছো কিনা আমার আইডিয়া নেই, কিন্তু ওইটা হচ্ছে কি ট্রু হরর, যে এতক্ষণ ধরে হাসি নিয়ে এসে লাস্ট মোমেন্টে তোমাকে একটা গা শিরশিরানি অভিজ্ঞতা দিয়ে চলে গেল। নাও দ্যাট ইজ আ ফিল্ম। তো আমি ওই ধরনের সময়টাকেও মিস করি, ওই ধরনের ফিল্মও আর তৈরি হয় না, সেটাকেও আমি খুব মিস করি। আচ্ছা, তুমি আর বুলবুলাইয়া দেখেছো? বেসিক্যালি মানে বুলবুলাইয়া 3 দেখেছো তো? আমি ভুলভুলাইয়া 3 দেখেছি। ভুলভুলাইয়া 3 দেখে আমি প্রশংসাও করেছি, কারণ ভুলভুলাইয়া 3 ভেবেছিলাম যে আমি একদম ট্র্যাশ হবে, ঠিক আছে, সেই তুলনায় ভুলভুলাইয়া 3 ভালো ছিল। ওকে, আর ভুলভুলাইয়া 3 আমি এখন কি প্রশংসা তাহলে তুমি করেছি। এখন কি তাহলে দর্শকরা যেটা বলছে কার্তিক আরিয়ানকে কি সুপারস্টার বলছো? আমি কার্তিক আরিয়ান, আমার বোধহয় রিসেন্টলি ওই ইয়েদের সাথে একটা পডকাস্ট হয়েছিল কার্তিক আরিয়ানের সুপারস্টারডম নিয়ে, ওই ফিল্মি পৃথিবী সেই চ্যানেলেই বোধহয় হয়েছিল। তুমি যদি দেখে থাকবে, আমি ওখানে ক্লিয়ারলি না, বলেছি ওটা আমার কার্তিক দেখা হয়নি। আরিয়ান, কার্তিক আরিয়ান কোনো সুপারস্টার না। কার্তিক আরিয়ান আপকামিং প্রজন্মেও সুপারস্টার হতে যাচ্ছে না, নেক্সট 5-6 বছরের মধ্যে তো নয়। নেক্সট 5-6 বছরের মধ্যে সুপারস্টার একজনই হবে, রণবীর কাপুর হচ্ছে গিয়ে তার নাম। আর রণবীর কাপুরের সঙ্গে সঙ্গে দেখবে ভিকি কৌশল আর রাজকুমার রাওয়ের মার্কেট খুব স্ট্রং হবে। কার্তিক আরিয়ান হ্যাঁ, এর অত্যন্ত, মার্কেটটাও কিন্তু খুব ভালো। মানে আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করছি, আবার তুমি ওটাতে ব্যাক করো যে আমি বরুণ ধাওয়ানের সেদিনকে আমি ফিল্মোগ্রাফি গুলো দেখছিলাম। বরুণ ধাওয়ানের কিন্তু কেরিয়ারে উনি যতগুলো ছবি করেছে প্রায় সবকটা হিট, মানে শুধু দুটো বাদে ওনার সবকটা হিট। হুম, হুম, হ্যাঁ, বরুণ ধাওয়ানেরও একটা প্লেস রয়েছে বটে, কিন্তু বরুণ ধাওয়ান যদি বেবি জনের মতো সিনেমা যদি আরো 2-4টে যদি করে তাহলে কি হবে আমি জানি না, ঠিক আছে। বরুণ ধাওয়ানের কিন্তু এখন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বরুণ ধাওয়ান লাইন যদি আপটা ভীষণ বদলাপুর ভালো। যদি করে, হ্যাঁ, যদি বদলাপুর এখন দাঁড়িয়ে যদি করে না, বা অক্টোবর এখন দাঁড়িয়ে যদি করে, তাহলে তো আমি ভাই বলবো যে বেশি পয়সা ঠিকই আর্ন করবে, ঠিক আছে। কিন্তু বরুণ ধাওয়ান তো মানে কাইন্ড অফ কি বলবো, মানে খুব হাইফাই সেলিব্রিটিদের ঘরের সন্তান, তো তার স্ক্রিপ্ট সিলেকশন নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে, ঠিক আছে। ওকে, আর কার্তিক আরিয়ান হচ্ছে কি পিওরলি মানে মানে আমি যদি কার্তিক আরিয়ানকে যদি চোর বলি না, খুব একটা বেশি ভুল হবে না। অত্যন্ত ইনসিকিওর, অত্যন্ত ওপর চালাক, অত্যন্ত ক্রিয়েটিভলি, মানে ওর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। ও লোকের জিনিস চুরি করে। অক্ষয় কুমার করেছে ভুল ভুলাইয়া, সেটা সিকুয়েল ও করছে। সাইফ আলি খান লাভ আজকাল করেছে, সেটারও আরেকটা ভার্সান করছে, ঠিক আছে। আল্লু অর্জুন একটা ফিল্ম বানিয়েছিল কি যেন, আলা বৈকুণ্ঠ পুরমালু, সেটা থেকেও জায়গাটা। শাহজাদা করছে, হ্যাঁ।
বা ও যদি ধামাকা অথবা ফ্রেডির মতো ফিল্মও যদি করে, সেটাও গিয়ে দেখা যাবে কোনো একটা পুরোনো ইংলিশ ফিল্মের রিমেক, কোনোটা কোরিয়ান ফিল্মের কার্তিক রিমেক। আরিয়ান তো এও তো করছে আশিকি 3। এইটা তো আমি আশিকি থ্রির আমি জানতাম না, আমি তোমার মুখে আমি শুনে আমি প্রথমবার আমি হ্যাঁ, জানলাম। কার্তিক আরিয়ান তো পোস্ট দিয়েছিলেন যে আশিকি 3 এর শুটিং শুরু হয়ে গেছে, তো উনি আবার ওনার রিসেন্টলি একটা পোস্ট ছেড়েছে, সেখানে আবার আশিকি 3 এর থিম সং দিয়ে আবার একটা পোস্ট ছেড়েছে। ও হতে পারে, হয়তো করছে। দেখো আমি তোমাকে একটা সিরিয়াস কথা বলি, আমি প্রোডাকশন হাউস আর হিরোদেরকে আমি ফলো করি না। কোনো নিউজ বড় হয়ে নিউজে চলে এলে পরে তখন আমি সেটা নিয়ে আমি ভিডিও করি। আর আমি এই ফিল্মের অ্যানাউন্সমেন্ট বা ফিল্ম কত কোটি টাকা কামালো এইসব নিয়ে আমি ভিডিও করি না। আমার চ্যানেলে তুমি দেখবে না এসব নিয়ে। একটা টিজার এলো, ট্রেলার এলো বা একটা পোস্টার এলো মিনিমাম, তখন গিয়ে আমি মুখটা আমি খুলি। তার আগে অবধি কে কার সাথে কি কোল্যাব করছে আমার কোনো রকম আগ্রহ নেই। আর দেখো আমি যাদেরকে নিয়ে আগ্রহী নই না, আমি তাদেরকে ফলোই করি না। যেরকম কার্তিক আরিয়ান, কার্তিক আরিয়ান আমার মনে হয় মানে ওয়ান অফ দ্য মোস্ট ফ্লুক, ঠিক আছে, জাস্ট ফ্লুক না না, থেকে ও কিন্তু এবার যেটুকুনি কিন্তু পাওয়ার এবার পেয়েছে। কিন্তু এবার অনেকে বলবে তাহলে কার্তিক আরিয়ান বুলবুলাইয়া 3 হিট দিল কি করে, বা তোমার ধরো কার্তিক আরিয়ান মানে তোমার মানে বুলবুলাইয়া 2 হিট দিল কি করে। দেখো কার্তিক আরিয়ানের ভুলভুলাইয়া 2 আমি দেখেছিলাম। ভুলভুলাইয়া 2 ভুলভুলাইয়া 1 এর ইমোশনের ওপর দিয়ে বেরিয়ে গেছে। আর সেই ইমোশনটাকে কার্তিক আরিয়ান একটা জায়গায় আমি বলেছে দেখলাম যে ওদের সিনেমাতে নাকি কোনো গিমিক নাকি ইউজ করা হয়নি, কোনো গিমিক নাকি ওরা ইউজ করেনি, গল্পের দমে ওরা নাকি বেরিয়ে গেছে। আমার কার্তিক আরিয়ানের গিমিকটা কাছে কি গো? একটাই বক্তব্য। গিমিকটা আমি জানি না, মানে গিমিকটা বুঝলাম না। গিমিক মানে হচ্ছে গিয়ে ধরো ঘরে নেই চাল ছেলে বকে বাল। ওকে, গিমিক মানে হচ্ছে গিয়ে ধরো তোমার কাছে অ্যাকচুয়াল কোনো ম্যাটেরিয়াল নেই, ওকে, যেটা দিয়ে তুমি লোককে তোমার দিকে আকৃষ্ট করতে পারবে। এইবার তুমি ভাবলে যে স্যান্ডিসার মতো শাড়ি ফাড়ি পরে, ঠিক আছে, অদ্ভুত মেলি ঢঙে কথা বলে আমি বেরিয়ে পড়ি, ওকে, বা এই যে বন্যাকর বলে আমাদের যে একজন সেলিব্রিটি আছে, যে আমি ওরকম বেরিয়ে পড়ি, বা ধরো আমাদের স্বস্তিকা মুখার্জির মতো, ঠিক আছে, যে আমি আসলে একটা আদ্যপান্ত একটা আমি মানে ধান্দাবাজ অপরচুনিস্টিক আমি একটা মানুষ, কিন্তু আমি কোনো একটা কিছু হচ্ছে সেটার ফায়দা নিয়ে আমি বিপ্লবী সাজছি। এটাকে বলে হচ্ছে গিয়ে গিমিক, ওকে। এবার আচ্ছা। গিমিক নিয়ে তুমি গুগল করবে বা এআই কে জিজ্ঞাসা করবে, গিমিক তোমাকে আরো ভালো জিনিস দিয়ে দেবে। তুমি আমাকে একটা কথা বলো, তুমি তো দেখেছো ভুলভুলাইয়া 3, তুমি আমাকে একটা কথা বলো তো, মাধুরী দীক্ষিতের অ্যাকচুয়ালি গল্পে কোনো দরকার ছিল? না 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 না, ওখানে যে কোনো ক্যারেক্টারকে দিয়ে দিতে পারতো, ওখানে বড় মুখটা খালি এনে যে ছবিটা হিট করাবে গো। হ্যাঁ, এই যে পুরো যে সিনেমাটাকে যে সেল করলো যে বিদ্যা বালান ভার্সেস মাধুরী দীক্ষিত, কিছু একটা বিশাল কিছু হবে, আদপে কি মাধুরী ওরকম দীক্ষিত কিছু তো ছিল? ফার্স্ট হাফে আমি আমাদের এখানে স্টারে দেখেছি, মানে স্টার থিয়েটার তো সবাই বলছে মাধুরী দীক্ষিত কোথায়, কারণ কমেডি গুলো এত বাজে, তো সবাই বলছে মাধুরী দীক্ষিত কোথায়, মাধুরী দীক্ষিতকেই দেখালো ইন্টারভেলের পরে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মাই পয়েন্ট। তো গিমিক বলে হচ্ছে কি এইটাকে, যে আমি জোর করে কাউকে নিয়ে আসছি তার স্টার পাওয়ার, তার অডিয়েন্স পুলের জন্য, আদপে আমি তাকে ইউজ করছি না, তাকে দিয়ে আমি সিগনিফিকেন্স কিছু আমি করাচ্ছিও না, তাকে ছাড়া দিব্যি চলে যেত। গিমিক বলে হচ্ছে কি এইটা, ওকে। আর লাস্টের যে জায়গায় গল্পটা শেষ হলো, মানে ক্লাইম্যাক্সটা অব্দি ঠিক ছিল, তারপর লাস্টে ওই কার্তিক আরিয়ান বিদ্যা বালান মানে ওদের ফুল ফ্যামিলি দাঁড়িয়ে যে জায়গায় গল্পটা শেষ করলো, মানে ওটা নেওয়া যাচ্ছিল না। না আমার না, আমি তোমাকে বলি, আমার ওটা ভাল লেগেছে, ঠিক আছে, দুই বোন মিলে ষড়যন্ত্র করে তাদের ভাইকে বিট্রে করেছে, ঠিক আছে। তো এই না যে না, ওইটার ফ্যামিলিতে কথা গল্পটা বলছি না, ছিল। আমি ওইটার কথা বলছি না, যেটা ওই তোমার মাধুরী দীক্ষিত অ্যাকচুয়ালি বললো যে ও কোনো মঞ্জুলিকা নয়, ও হচ্ছে ওই তোমার আরেকজন ধরো বিদ্যা বালানও বললো ও কেউ নয়। ওটা তো ওটাকে বলা হচ্ছে গিয়ে প্লট হোল, ঠিক আছে, ওটাকে বলা হচ্ছে গিয়ে ওইটা হচ্ছে গিয়ে সেইটা যেটাকে নিয়ে রোস্ট করা যায় ভালো মতো, ঠিক আছে, মানে রগড়ানো যায়, ওকে। তো আমি এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অক্ষয় কুমারের আপকামিং ছবি স্কাই ফোর্স আসছে। অক্ষয় কুমার মোটামুটি পরের বছরে 5টা ছবি আসছে, তারপর ভূত বাংলা আসছে। তো মানে কোনটা নিয়ে এক্সাইটেড? 5টা আমি ছবি ভূত তো বাংলা, দেখতে পাবো। আমি ভূত বাংলা নিয়ে এক্সাইটেড। আমি এই 5টা ছবি নিয়ে আমাকে যায় আসে না, ওকে। স্কাই ফোর্স আসছে, তো স্কাই ফোর্স দেখবে তো? আমার মনে হয় না আমি দেখবো বলে। আচ্ছা, আর এবার যদি আমি চলে আসি একটু জিদ্দাকে নিয়ে, তো জিদ্দার আপকামিং ছবি লায়ন, বাকি দা বেঙ্গল চ্যাপ্টার রয়েছে, তার সঙ্গে জিদ্দারকে নিয়ে এখন ট্রেন্ডিং টপিক, যেটা জিদ্দার মেসেজে রিপ্লাই দিয়েছে আল্লু অর্জুন। তো কিছু তাহলে তুমি যদি কিছু বলতে চাও বল।
প্রথম কথা হচ্ছে কি যে জিদ্দাকে যে আল্লু অর্জুন চেনে এবং এরকম ভাবে অ্যাকনলেজ যে করেছে, এটা খুব ভালো ব্যাপার। ঠিক আছে, এটার জন্য আমি খুবই খুশি। এবং জিদ্দাকে নিয়ে এই কনভারসেশন গুলো, এটাতে অ্যাকচুয়ালি বোঝা যায় যে জিদ্দার স্টার পাওয়ার বা তার পরিচিতি গোটা ইন্ডিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে কতটা রয়েছে, সেটা কিন্তু বুঝতে পারা যায়। তো এটা খুবই ভালো একটা ব্যাপার, এটাতে আমি খুবই খুশি হয়েছি। ওকে। তো তারপর জিদ্দার লায়ন আসছে, লায়ন নিয়ে কতটা এক্সাইটেড? লায়ন বা খাকি নিয়ে কতটা এক্সাইটেড? দেখো, লায়ন আসছে কি আসছে না সেই নিয়ে তো আমি দেখতে পাচ্ছি অনেকে অনেক ভিডিও করে ফেলেছে, অনেকে অনেক বক্তব্য পেশ করে ফেলেছে। টু বি ভেরি না, অনেস্ট, আসছে আমি আসছে আসছে আসছে। ওকে, যদি আসে তাহলে খুব ভালো, কিন্তু আমি চাই জিদ্দা এবার শিবপ্রসাদের সাথে একটা ফিল্ম করুক, না হলে জিদ্দা রিজুদাকে নিয়ে কাজ করুক। ঠিক আছে, ফলে ওই জন্য আমার লায়ন নিয়ে এক্সাইটমেন্ট অ্যাকচুয়ালি কম। এবারে রাইহান রাফি আমার পছন্দের একজন ডিরেক্টর, কিন্তু তার শেষ যে সিনেমাটা তুফান, সেটা কিন্তু ভালো সিনেমা কিন্তু ছিল না। তো সেই জন্যেই আমি ঠিক লায়ন নিয়ে না, আমি ঠিক ভেতর থেকে যে ইয়েস আসছে লায়ন, আমার ওই ব্যাপারটা নেই। খাকি দা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে আমার আগ্রহ আছে, খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের জন্য আমি এক্সাইটেড হয়ে আছি। খাকি দা বেঙ্গল চ্যাপ্টার এলে পর আমি দেখবো। কারণ বুম্বাদা রয়েছেন একজন মেগাস্টার, তারপর জিদ্দা হ্যাঁ, রয়েছেন সুপারস্টার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো বুম্বাদার আপকামিং কাজ আবার দেবী চৌধুরানী আসছে, ওটা নিয়েও কি এক্সাইটেড? ওটা নিয়ে আমি হালকা ফুলকা এক্সাইটেড বলাই যায়। আচ্ছা, আর বুম্বাদার যে মানে যে কাজগুলো ব্লকবাস্টার হয়েছে, অযোগ্য করলেন। এই বছরে একটাই ছবি এসছে বুম্বাদার, অযোগ্য করলেন। অযোগ্য ব্লকবাস্টার হলো। তার আগের বার উনি দশম অবতার করলেন। আর বোধহয় কিছু উনি আগের বার সিনেমা, উনি বছরে একটাই সিনেমা করছেন এখন বাংলা। তো দশম অবতার করলেন। তো দশম অবতার, অযোগ্য, এই দুটো কিরকম লেগেছে? দশম অবতার আমি রোস্ট করেছিলাম, অযোগ্যরও আমি খুব খারাপ রিভিউ দিয়েছি, দুটোর একটাও আমার ভালো লাগেনি। মানে কেন? মানে অযোগ্যটা কি মানে একটু ওই ড্রামা টাইপের ছবি বলে তাই জন্য? না, 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 অযোগ্যর যে গল্প, ঠিক আছে, কৌশিক গাঙ্গুলি অত্যন্ত বড় মাপের একজন ফিল্ম মেকার, উনি খুব ভালো ভালো গল্প আমাদেরকে উপহার দিয়েছেন। কিন্তু অযোগ্যের গল্পটা দেখে ওটাকে বলে ফাঁকিবাজি ফিল্ম মেকিং। ঠিক আছে, যে মেন শুধু গল্পটা ছবিটা আমি অ্যাকচুয়ালি বেরিয়েছে, ছবিটা অ্যাকচুয়ালি বেরিয়ে গেছে বুম্বাদা ঋতুপর্ণার নামেই, মানে মেনলি বুম্বাদার নামেই এক্স্যাক্টলি, বেরিয়ে গেছে। এক্স্যাক্টলি। নাহলে তুমি দেখো না, সিনেমাটার ফার্স্ট হাফ জুড়ে কি আছে? শিলাজিৎ কিচ্ছু মজুমদার নেই। লাইফে ডিল করতে পারছে না, তিনি খালি ড্রিঙ্ক করে যাচ্ছেন, ড্রিঙ্ক করে যাচ্ছে। আর আমরা ওই ভাবলাম যে সিনেমার সেকেন্ড মধ্যে হাফে আমি গিয়ে খালি টুইস্ট আসবে। একটাই পজিটিভ দিক খুঁজে পেয়েছি, যেটা আমি আমার ভিডিওতেও বলেছিলাম, শুধু প্রসেনজিৎ চ্যাটার্জি উনি যখন স্ক্রিনে আসছেন, শুধু সেই সময়টুকু ভাল হ্যাঁ, লাগছে স্ক্রিনটা। সেইটুকুনি সিনের মধ্যেও ভালো লাগার মতো কিছু নেই, ওনার প্রেজেন্স বাদ দিয়ে, যে ওনার চরিত্রের মধ্যে একটা রহস্য রয়েছে। এই সিনেমাটা যদি, যেই ব্যাক স্টোরিটা প্রসেনজিৎ ভার্বালি বলে না ঋতুপর্ণাকে, যে কি হয়েছিল ওদের দুজনের মধ্যে অ্যাকচুয়ালি, কেন শহর ছেড়ে এসছে, কেন কিছু, ওইটা নিয়ে যদি সিনেমা হতো তাহলে অযোগ্য সিনেমাটা খুব ভালো হতো। সেটা বাদ দিয়ে আমরা অযোগ্য সিনেমাটা যেটা দেখি সেটা একদমই ফালতু। আর দশম অবতার আমার দেখা দুনিয়ার সব থেকে সেরা খারাপ বাংলা সিনেমাগুলোর মধ্যে একটা। তাতে না আছে লজিক, না আছে যুক্তি। প্রবীর রায়চৌধুরীর ক্যারেক্টারটাকে, লেজেন্ডারি ক্যারেক্টারটাকে ডিরেক্টর নিজের হাতে নষ্ট করে, বিজয় পোদ্দারের ক্যারেক্টারটাকে একদম ইললজিক্যাল ছাগল বানিয়ে দেয়। এত বাজে সিনেমা, ঠিক আছে, পাতি কথায় বাজে সিনেমা। এই দশম অবতারও খালি ওই বেরিয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জির নামে আর নস্টালজিয়া ভ্যালুতে। তুমি যে গিমিক বললে না, এই অযোগ্য আর দশম অবতার হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল এক্সাম্পল অফ গিমিক। ওকে, ঠিক আছে। আচ্ছা, বুঝেছি বুঝেছি। মানে ওই প্রসেনজিৎ চ্যাটার্জি ওই নামটাকে ইউজ করে ছবিটা হুম, হুম, ব্লকবাস্টার বানাচ্ছে। হ্যাঁ, 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 এক্স্যাক্টলি। আচ্ছা, বুঝেছি বুঝেছি বুঝেছি। আচ্ছা, তো তুমি সিঙ্গামও তো দেখেছো আশা করি, মানে বুলবুলাইয়া যখন দেখেছিলে। না, 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 আমার কাছে সিংঘম দেখার, রোজ করার অনেক রিকোয়েস্ট এসেছিল। আমি তো হলে সিংঘম দেখতে যাইনি। আমি চুম্বক প্রক্রিয়া নামিয়েছিলাম 40 মিনিট দেখে, তাতেই আমি এত গালাগাল দিয়েছি, আমি আর গোটা সিনেমা কমপ্লিট করিনি ভাই। কতদিন বাজবো ঠিক নেই, এসব আলবাল ছোলার ডাল সিনেমা দেখে সময় নষ্ট করতে পারছি না। মানে অক্ষয় সরি কুমারের ফর মাই এন্ট্রি ফেন্ট্রি ল্যাঙ্গুয়েজ। দেখোনি? মানে অক্ষয় কুমারের না, এন্ট্রি তো একদম লাস্টে ছিল। আমি দেখিনি, 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 আমি প্রথম 40 মিনিট দেখে বন্ধ করে দিয়েছি। আর তোমার আমাদের আপকামিং আরেকটাও খুব বাংলায় খুব ভালো ছবি আছে, যেটা আজকে আমি দেখছিলাম। তো যেটা হচ্ছে ওই তোমার পরমব্রতর একটা ছবি আসছে, পার অন্ধকার, না এখানে অন্ধকার, এখানে অন্ধকার। তো ওই ছবিটার যে বিজিএমটা, ওটা ভীষণ ভালো। তো তুমি পরমব্রতর কাজ নিয়ে কি এক্সাইটেড মোটামুটি? আমি মোটামুটি পরমব্রতর কাজ নিয়ে এক্সাইটেড থাকি, কিন্তু হইচইতে করার লাস্ট সিরিজটা আমার দেখা হয়নি, যেটা ওই নিকশ ছায়া। নিকট ছায়া, ওটা আমার দেখা হয়নি।
তুমি এখন যেটার কথা বললে এটার কথাও আমি তোমার মুখে আমি প্রথমবার শুনছি, আমি জানি না, আমাকে চেক করতে এসকে হবে। এসকে সিনেমা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আরেকটা যে বহুরূপী এবার আমাদের পুজোয় মানে মোস্ট মানে গ্রসিং ছবি আমাদের এই বছর কেন, অনেক বছরের বাংলা সিনেমার মধ্যে। তো সেটা নিয়ে কিছু বলো। দেখো বহুরূপী আমি দুবার দেখেছি, ঠিক আছে। প্রথমবার দেখে আমার খুব ভাল লেগেছিল, দ্বিতীয়বার দেখে আমার চোখে অনেক ভুলচুক ধরা পড়েছে। বহুরূপী যে সাফল্যটা পেয়েছে সেটা বাংলা সিনেমার জন্য খুবই একটা ভালো ব্যাপার, যে বাংলা সিনেমা এখনো এতটা বিজনেস করতে পারে, ঠিক আছে। এবং বাংলা সিনেমা তো বছরে এবং মানে এখনো খুবই খারাপ পুষ্পার অবস্থা। মধ্যে হাউসফুল দিচ্ছে, সেটা একটা বড় ব্যাপার। পুষ্পার মধ্যে 3টে হ্যাঁ হল পেয়েছে, 3টেতেই সোল্ড আউট হয়ে যাচ্ছে সব টিকিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেটা তোমার খুবই ভালো একটা ব্যাপার। আর শিবপ্রসাদ মুখার্জির বেশ কিছু ইন্টারভিউ দেখে ওই মানুষটার উপরেও আমার বেশ ভক্তি এসছে, যদিও ওনার প্রথম দিকের ফিল্ম আমার একদমই ভালো লাগতো না, একমাত্র বোধহয় ওই গোত্র না পোস্ত কোনটা একটা বাদ দিয়ে, ঠিক আছে। যেখানে ছিল গোত্র না ওনার প্রোডাকশন ছিল, পোস্ত ওনার প্রোডাকশন ছিল। যেটা আমার মনে হয় না, ওনার একটা ছিল না যে অনুসুয়াদি একা একা থাকেন, একটা গোত্র ডাকাতের মতো গোত্র লোক, গোত্র নাইজেল আকারা, হ্যাঁ ওটা আমার খুব ভালো লেগেছিল। বা আমার ওই মনে যে হয় শিবপ্রসাদ ওই যে মন্দিরের, রঙ্গবতী গানটা ছিল, রঙ্গবতী রঙ্গবতী ওই গানটা ছিল। হ্যাঁ হ্যাঁ। আর আমার মনে হয় শিবপ্রসাদ নন্দিতাদির ওই ইচ্ছে বলে ফিল্মটা বোধহয় ওনাদের ডিরেকশনেই এসেছিল, রাইট? যেটা না, মা ইচ্ছে ছেলের বলেটা গল্প ওনারা নিয়ে। বোধহয় ওনারা রাইটার ছিলেন ওটাতে। হ্যাঁ আমার ইচ্ছেও খুব ভালো লেগেছিল, ঠিক আছে। দেখো শিবপ্রসাদ বাবুর কিছু কথাবার্তা দেখে, এই যে আর্টিস্টিক সেভেন সেন্স আছে না, ওর ওর কাছে শ্রাবণীলদা। দেখবে শিবপ্রসাদ, হ্যাঁ শিবপ্রসাদ স্যারের একজন খুব ভালো একটা ইন্টারভিউ আছে, যেখানে উনি বলেছিলেন যে এই ইন্ডাস্ট্রিটা গড়িয়াহাটের মতো, তোমাকে নিজেরটা বুঝে নিতে হবে, হাই কাটথ্রোট কম্পিটিশন চলছে। এবং উনি ফ্যাক্ট অ্যান্ড ফিগারে কথা বলাটা খুব বেশি বিশ্বাস করেন। তো আমার না মনে হয় যে উনি আস্তে আস্তে বাংলাতে খুব প্রমিনেন্ট একজন ফিল্ম মেকার হবেন। এবং যেই পাথটা উনি ব্রেক করছেন বহুরূপী বা রক্তবীজ দিয়ে, তো উনি যদি পুরোপুরি একটা ডার্ক থ্রিলার ঘরানার ছবি যদি বানান, তার সাথে অ্যাকশন অ্যাড যদি করেন, তাহলে দারুণ লাগবে। কিন্তু এটা একটা প্রসেস, ঠিক আছে। বহুরূপী সাকসেস পেয়েছে মানে পরের সিনেমাটা বহুরূপীর থেকেও বেশি যত্ন নিয়ে বানানো হবে, বেশি পয়সা দিয়ে বানানো হবে। তো আমি ওনাকে নিয়ে এখন এক্সাইটেড। তবে হ্যাঁ, যেই দিনকে উনি আবার বেলা শুরু বেলা শেষে বানাবেন ভাই, সবার আগে আমি গালাগাল দেবো, ঠিক আছে। আ- আর তোমার আরেকটা কন্ট্রোভার্সিও মাঝখানে শুনতে পাচ্ছিলাম। তো আমার এইটা নিয়ে তুমি যদি কোনো ভিডিও করে থাকো, আমার ওটা দেখা হয়নি। তো আবির চট্টোপাধ্যায় সবাই বলছে এখন সাইলেন্ট সুপারস্টার, যেটা আবির চট্টোপাধ্যায়ের জন্মদিনও না না প্রচুর না। সেলিব্রিটিরা। আবির মানে চট্টোপাধ্যায়, শোনো এটা নিয়ে না আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যে দেব বড় সুপারস্টার না আবির চট্টোপাধ্যায় বড়, সেটা বোধহয় আমার মানে পোস্ট আমি করা মানে হয়নি। দেবদার সাথে কোনো কম্পারিজন আনছি না, মানে আমি এমনিই বলছি, মানে আবির চ্যাটার্জিকে সবাই ওই বার্থডেতে উইশ করছে। সব বড় বড় অ্যাক্টররা দেখছি বার্থডেতে উইশ করছে, হ্যাপি বার্থডে সাইলেন্ট সুপারস্টার, হ্যাপি বার্থডে সাইলেন্ট সুপারস্টার। মানে আবির চ্যাটার্জি এখন একটাই ট্যাগ হচ্ছে সাইলেন্ট সুপারস্টার। দেখো প্রথম কথা হচ্ছে কি যে ট্যাগটা খুব বোকা বোকা। ওকে, ওকে, প্রথম কথা যে ট্যাগটা খুবই বোকা বোকা। 2 নম্বর কথা হচ্ছে কি যে দেখো জিদ্দা পুষ্পাটুর প্রশংসা করতে পারে, কিন্তু আমি জিদ্দার ফ্যান বলে বলবো না যে পুষ্পাটু খুব ভালো সিনেমা। ঠিক সেম থিওরিটা এখানেও যায়, আবির চট্টোপাধ্যায়কে যেই সুপারস্টার বলুক না কেন, আমি আমার নিজের যুক্তি বুদ্ধি দিয়ে যেটা বুঝি যে উনি যদি সুপারস্টার যদি হতেন, তাহলে ওনার সমস্ত ফিল্মই শুধুমাত্র ওনার ফেস ভ্যালুর জন্য কিন্তু অনেক বিজনেস করতো, সেটা কিন্তু করে না। ওকে। আর না, আবির ইদানিং কিন্তু চট্টোপাধ্যায়, রক্তবীজের পর কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে। মানে রক্তবীজের আমি যেগুলো হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলছি, রক্তবীজের পর যেটা দেখলাম কাবুলিওয়ালা, ওটাও তোমার হিট হিট হলো। তারপর শ্রী স্বপন কুমারের বাদামি আনার কবলে, ওটা বোধহয় ফ্লপ হয়েছিল। তারপরে আবার আলাপ করলো, আলাপও হিট হলো। মানে আমি রূপমদার ইন্টারভিউতে তো বক্স অফিসটা দেখেছিলাম, রূপমদা অরিত্রদা, তো আলাপটা হিট হলো। তারপর বাবলিও আবার সুপার হিট হলো। আবার এখানে এসে বহুরূপী ব্লকবাস্টার হলো। তো মানে মোটামুটি কিন্তু লাইনটা খুব ভালো। দেখো আমি এটা না আজকে প্রথমবার জানছি যে আলাপ আর বাবলি সুপার হিট অথবা হিট হয়েছে, ঠিক আছে। ওকে। হ্যাঁ, মানে যদিও আমি বাবলি, রূপম দা অরিত্রদার ইন্টারভিউতেই দেখে, মানে মানে কথা বলাতেই, মানে ওরা যখন বক্স অফিস নিয়ে কথা বলছিল তখনই আমি শুনেছি। মানে ওদের চ্যানেলটা যেহেতু ওরাই বক্স অফিস নিয়ে কথা বলে, তো ওগুলো আমি ফলো করি বক্স অফিসটা। তো ওইখান থেকেই শুনেছি মানে বাবলি আলাপ হিট ছবি। দেখো কাবুলিওয়ালাতে আবির একটা পার্শ্ব চরিত্রে ছিল। কাবুলিওয়ালার মেইন হিরো হচ্ছে কি মিঠুন চক্রবর্তী, প্রথম কথা।
যদি আবির চ্যাটার্জি যদি বিশাল বড় সুপারস্টার যদি হতেন, তাহলে বাদামি স্বপন কুমারের আয়নার বাদামি হায়নার কবলে। কবলে কিন্তু ভালো করে কিন্তু চলতো। ওই সিনেমাটা কিন্তু আমার খুব পছন্দের সিনেমা। হ্যাঁ, ওই না, সিনেমাটা ওটাও নিয়ে আমি ছবিটা কিন্তু বানিয়েছিল ভালো, মানে ছবিটার যে কনসেপ্টটাও খুব হুম ভালো ছিল। হুম হুম কিন্তু আমি কিন্তু জানি না যে ওই ছবিটা হিট তো করেনি ওই ছবিটা, ঠিক আছে। ওই ছবিটা ফ্লপ আলাপও ফ্লপ ফ্লপ। কিন্তু আলাপও কিন্তু সেরকম ভাবে চলেনি, এবং আলাপ খুব একটা বাজে সিনেমা। আলাপ বক্স অফিসে মানে যা ইনভেস্ট, কারণ আলাপের মতো সিনেমা বানাতে না ঠিকঠাক করে মানে 5 লাখ 10 লাখ টাকাও হয়তো লাগে না। ওই ঘরের মধ্যে শুটিং করা, কিছুই নেই, ফ্যামিলি ড্রামা ভ্যাদ ভ্যাদে, তার মধ্যে ওরকম আজগুবি একটা রোম্যান্সের প্লট। ওকে, আর কলকাতা শহরকে ড্রোন শট দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, গাড়ির জানলা থেকে আমি ক্যামেরা ওই বসিয়ে ছবিটাতে করছি। পার্টিকুলারলি যদি কিছু খরচ হয়ে থাকে, সেটা কোনো ঘর পরের জন্য না, আবির আর মিমির জন্যই মেনলি খরচ হয়েছে, ওদের খালি এক্স্যাক্টলি রেমুনারেশনটা দিতে এক্স্যাক্টলি। হয়েছে। হ্যাঁ হ্যাঁ। বাবলি অন দি আদার হ্যান্ড, আমি জানতাম না যে বাবলি সুপারহিট হয়েছে। হ্যাঁ, সুপার বাবলি হিট। বাবলি যখন বেরিয়েছিল তখন আমি কলকাতা শহরে ছিলাম না। হ্যাঁ, আমি তুমি বলেছিলে। অক্টোবরের আমি অক্টোবরের এন্ডে ফেরত এসেই আমি বাবলি আর মানিকবাবুর মেঘ আমি নন্দনওয়ানে দেখতে গেছিলাম। তো ব্যাপক বাবলি, হয়েছিল মানিক বাবুর মেয়ে। হ্যাঁ, মানিকবাবুর মেঘ তো দুর্দান্ত সিনেমা। আর বাবলি যেহেতু আমার কাছে উপন্যাসটা যেহেতু পড়া ছিল, উপন্যাসটাও খুব ভালো উপন্যাস নয়, কিন্তু আমার খুব পছন্দের উপন্যাস, ঠিক আছে। একটা কিউট প্রেমের গল্প আছে, একটু অন্যরকম, একটুখানি ইনসিকিউরিটি আছে, একটুখানি চুমু ঠুমু ইন্টিমেসি আছে, এবং সিনেমাতেও সেগুলোকে যথেষ্ট ট্রু ভাবে দেখানো হয়েছে। সেজন্য বাবলি আমার ভাল লেগেছিল, বাট বাবলি যে সুপার হিট সেটা আমি জানি না। ওকে। হ্যাঁ, তোমার আর তখন সেই আলাপের সঙ্গে একটি ছবি এসেছিল, এই ধাগা প্রোডাকশনেরই ছবি, মানে 5 নম্বর সপ্তমে, এটা আমাদের গল্প ব্যাপক সাকসেস হয়েছিল ওটা। এটা আমাদের গল্প যতদিন না অযোগ্য আসেনি, এটা আমাদের গল্প ফেলুদা ফেলুদার উপরে ছিল, মানে রূপম দাস, সেদিন আমি বক্স অফিস কালেকশনটা দেখছিলাম এই বছরের, তো এটা আমাদের গল্প 3 নম্বরে রয়েছে। অযোগ্য হ্যাঁ। 3 না 4 নম্বরে রয়েছে, তার উপরে অযোগ্য আছে, তার উপরে বহুরূপী আর টেক্কা। হুম 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 হুম। তো তুমি কি শাস্তি দেখেছো পুজোয়? না। আচ্ছা, আর টেক্কা? হ্যাঁ, টেক্কা টেক্কা কেমন লেগেছে? দেখেছি। টেক্কা আমার ভালো লাগেনি, টেক্কা একদম বাজে সিনেমা। মানে ক্লাইম্যাক্সটা। না না না, ক্লাইম্যাক্সটা না, টেক্কা গোটা সিনেমাটাই ভুলে ভর্তি একটা সিনেমা, ঠিক আছে। পুলিশরা মানে একটা পুলিশ, একটা মা গেছে, তার বাচ্চা হারিয়ে গেছে সেখানে, আর তার বাচ্চা কিডন্যাপ হয়ে গেছে, পুলিশ তাকে স্প্রাইট অফার করছে, ঠিক আছে। আমি আমার চ্যানেলে আমি টেক্কা নিয়ে আমি কথা বলেছি, তুমি দেখবে রিভিউটা, ঠিক আছে। পুলিশ অফিসাররা ওরকম ভাবে বিহেভ করে না। পুলিশ অফিসার নিউজ চ্যানেলে দেখে আরেকজন পুলিশ অফিসারকে ব্রিফ করছে যে তুমি যাও সাইলেন্টলি করে ডিসক্রিটলি তুমি বেরিয়ে আসো। একদম বাজে, টেক্কা একটা জঘন্য তবে সিনেমা। টেক্কা ছবিটাতে আমার পুরো ওই টেক্কা ছবিটাও আমার মানে ঠিকঠাক লেগেছিল। মানে তবে শুধু টোটারা আমার শুধু ফেভারিট একজন একটা তাকেই বেশি সিন দেয়নি, টোটা রায়চৌধুরীকে যদি বেশি সিন দিত উনি ফাটিয়ে রেখে দিত, ওনাকেই বেশি সিন দেওয়া হয়নি। না, ওনার চরিত্রটা ওরকমই ছিল, ঠিক আছে। তো কিছু করার নেই, ওখানে স্পেস পারেনি দিতে। আর টেক্কার লাস্টের যে টুইস্টটা, যেটা দেখে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গেছে, ওইটা নিয়ে অনেকেই গালাগাল দিয়েছে, এবং ওই টুইস্টটা না, গল্পের যে কঙ্কালসার অবস্থা, ওই টুইস্টে এসে সেই কঙ্কালসার অবস্থাটাকেও ভেঙে চুরে দেয়, ঠিক আছে। ওরকম জঘন্য টুইস্ট আমি বাবার জন্মে দেখিনি। আর টেক্কা নাকি একটা ম্যাড সিটি বলে একটা সিনেমা থেকে ঝাড়া। এবার ম্যাড সিটি আমি ডাউনলোড করেছি কিন্তু আমার দেখা হয়নি। তো টেক্কা এই ওটিটিতে যখন বেরোবে না, তারপরে আমি টেক্কাকে করব প্রপারলি রোস্ট। ওকে। ওটিটিতে না, তুমি ওটিটিটাকে টিভিতে পেয়ে যাবে, 22 তারিখে টিভিতে দিচ্ছে, দেখেছো তোমার? আমি টিভি দেখি না ভাইটু আমার, আমি টিভি দেখি না। ওকে। আর সেন্টিমেন্টাল দেখেছিলে তো হলে, মানে সেন্টিমেন্টাল যেটা ইয়াসের সেন্টিমেন্টাল, সিনেমা, হ্যাঁ 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 হ্যাঁ, দেখেছিলাম সেন্টিমেন্টাল আমি। কেমন লেগেছিল? সেন্টিমেন্টাল আমার টে- হলে দেখতে একটু দেরি হয়ে গেছিল, কারণ আমি তখন মানে কিছু একটা ছিল, তো আমি একটু দেরিতে দেখেছিলাম হলে। তো সেন্টিমেন্টাল কেমন লেগেছে? সেন্টিমেন্টালে একটা মাত্র সিন আছে যেটা দাবাং 2 থেকে কাইন্ড অফ ইন্সপায়ার্ড, এবং সেই সিনটা ট্রুলি ভালো, ঠিক আছে। আর কোনটা বলো? সেন্টিমেন্টাল একটা মহিলা ভিলেন ছিল, তাকে বেশ মেনাফিং, খুব প্রমিসিং হ্যাঁ, লেগেছিল, ঠিক সায়ন্তনী, আছে। সায়ন্তনী বুম্বাদার সঙ্গে পুরোনো দিনে অনেক কাজ টাজ করেছে। তা বাদ দিয়ে সেন্টিমেন্টালের না যে গানগুলো, বোকা সোডা বলো বা কি একখান গান বানাইছে, ঠিক আছে, বা সেন্টিমেন্টালের যে থিম সংটা, ঠিক আছে, সেন্টিমেন্টালের টাইটেল ওই যে যে ওই ট্র্যাকটা। যে ওই যে সেই ভিলেনের ভিড়ে মেন্টাল মেন্টাল, এই গানটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আমার সেন্টিমেন্টালের গানগুলো হেভি লেগেছিল ভাই, আমি এখনো মাঝে মাঝে শুনি। আমার ব্যাপক লেগেছিল সেন্টিমেন্টালে, পার্টিকুলারলি থিম সংটা আর ওই কি একখান গান বানাইছো, দুটো ব্যাপক হ্যাঁ ছিল। হ্যাঁ, আমার বোকা সোডা, সেন্টিমেন্টালের টাইটেল ট্র্যাক আর কি একখান গান বানিয়েছে, তিনটেই ভালো লেগেছে। আর এই যে বহুরূপীতে ডাকাতিয়াবাসী বলে একটা গান আছে না, হ্যাঁ 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 ডাকাতিয়াবাসী হ্যাঁ। গানটা আমার দারুণ লেগেছে। এই চারটে গান আমি বহুবার শুনেছি এই বছরে। Okay. তো আর অঙ্কুশদার মির্জাও কি দেখেছিলে তুমি? কোনটা কোনটা? মির্জা, মির্জা, অঙ্কুশ, অঙ্কুশ। হ্যাঁ মির্জা দেখেছিলাম, মির্জা দেখেছিলাম। মির্জা কেমন লেগেছিল? মির্জা ভালো সিনেমা না, মির্জার স্ক্রিপ্ট মির্জা একদম আমারও ভালো। খুব একটা ভালো লাগেনি মির্জা। তবে অনেকে বলছে অঙ্কুশদার লুকে নাকি কিছু গন্ডগোল আছে, তো তোমারও কি সেই একই জিনিস চোখে না না পড়েছে? না না না, অঙ্কুশকে দুর্দান্ত দেখতে লেগেছে, কোনো ফালতু কথা বলে কোনো লাভ নেই, অঙ্কুশ ওয়াজ ব্রিলিয়ান্ট ইন দ্যাট ফিল্ম। বাট মির্জার যে মেন স্টোরিটা সেটা অগ্নিপথ থেকে তুলে নেওয়া, ঠিক আছে? অগ্নিপথে রউফ লালার যে যে গল্পটা রয়েছে, বিজয় দীননাথ চৌহান ভার্সেস রউফ লালা, পুরো ওখানটা থেকে তুলে নেওয়া। অগ্নিপথ সেই বলতে জন্য কি তুমি আমার বলছো মির্জা। যে, অগ্নিপথ বলতে কি তুমি বলছো আমাদের বাংলা একটা অগ্নিপথ আছে যেটাতে তোমার চিরঞ্জিত ছিল, ওই না না অগ্নিপথ না না, বলছো কি? আমি অগ্নিপথ মানে বলছি ঋত্বিক রোশন আর ও সঞ্জয় হ্যাঁ, দত্তর ঋত্বিক রোশন, অগ্নিপথ। প্রিয়াঙ্কা চোপড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুঝতে আচ্ছা পেরেছি, বলছি কি, বুঝতে পেরেছি। বলছি কি আমার বাবা নাক ডাকছেন, সেই আওয়াজ হ্যাঁ, একটু আর তো আসছে। আর হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো দাদা, তাহলে আমার একটা লাস্ট আজকে প্রশ্ন, যেটা হচ্ছে সাকিব খানকে নিয়ে আমাদের এখান থেকে খুব একটা বেশি ভিডিও করা হয় না। তো একটু আমরা মানে অন্যরকম টপিকে একটু যাচ্ছি, মানে একটু কন্ট্রোভার্সিয়াল টপিকে। তো হুম। সাকিব খানকে নিয়ে কি বলতে চাও? সাকিব খানকে নিয়ে আমি কি বলতে চাই, দেখো সাকিব খানকে নিয়ে আমি যেটা বলবো যে সাকিব খান অভিনয়ের তো উন্নতি তো করছে, ঠিক আছে, বাট তার সিনেমার কোয়ালিটি উঠছে পড়ছে উঠছে পড়ছে। প্রিয়তমার কোয়ালিটি একেবারেই ভালো না, ক্লাইম্যাক্স বাদ দিয়ে। দরদের কথা তো আমি ছেড়েই দিচ্ছি, তুফান নিয়ে তো হাজার কন্ট্রোভার্সি আছে, দরদ কিন্তু কি, তুফান আমি একটুখানি একটা মাঝখানে কথা বলছি, দরদ কি চুম্বক পদ্ধতিতে দেখেছো? আমি কিন্তু চুম্বক পদ্ধতিতে দেখেছি। আরে দরদ তুমি চুম্বক কি লাগায়, দরদ তো ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে, ভেসে বেড়াচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো হ্যাঁ, বলো বলো যেটা বলছিলে। তো দেখো, সাকিব খান যেই দেশ থেকে বিলং করে সেই দেশে উনি বিলং করে বলেই উনি সুপারস্টার। না হলে উনি এখানে থাকলে পরে সুপারস্টার কেন, কোনোদিন উনি সিনেমাতেও ঢুকতে পারতেন না। কিন্তু আমি তাকে ছোট করব না, সবারই উন্নতি হয়, ওনারাও হয়তো উন্নতি হবে, আস্তে আস্তে করে অভিনয়ের উন্নতি তো হচ্ছে। এবার সাকিব খানের যাই হোক না কেন ভাই, অন্য দেশের লোক তার সিনেমা এখানে মুক্তিও পায় না, মুক্তি পেলেও কেউ দেখতে যায় না। সাকিব খানকে নিয়ে আমরা না ভাবলে পরেই ভালো, ঠিক আছে। সাকিব খানের জন্য শারদ মিউজিক ভেঞ্চার্স আছে, ঠিক আছে। ব্যাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারদ মিউজিক ভেঞ্চার্সে সাকিব খানের যদি কিছু লাগে, মানে সাকিব খানের ছবির জন্য যদি ওনাদের কিছু, মানে সাকিব খানের ছবির জন্য যদি কিছু কন্ট্রিবিউশন আমাদের এখান থেকে লাগে, সেটা ওনারা দিয়ে দেবে। তোমার তোমার হ্যাঁ, তুমি কি ওনাদের কি কি কিছু বলতে চাও? ওনাদের সাথে আমার একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল, তারপরে ওনাদের চ্যানেল হ্যাকের সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্কটাও হ্যাক হয়ে গেছে। এখন ওনাদের সাথে আমার হ্যাক সম্পর্ক বলতে কি মোটেই তুমি ভালো বলছো? নয়। হ্যাক বলতে কি, আমি একটুখানি মাঝখানে ইন্টারাপ্ট করছি, হ্যাক বলতে কি তুমি বলছো যেটা ওই যে কন্ট্রোভার্সিটা ক্রিয়েট হয়েছিল জিদ্দাকে নিয়ে? হ্যাঁ, ওই যে প্রিয়তমা সুরঙ্গের সময় বলেছিল না যে চ্যানেল হ্যাক হয়েছে, ওরা তো, ওদের তো চ্যানেল হ্যাক হওয়ার পরে ওরা আমার চ্যানেলে ছাড়া গালাগাল দিয়ে গেছিল। তো তারপরে আমি ওদেরকে এক্সপোজও করি, ওদেরকে রোস্টও করি, সেই নিয়ে বাওয়ালও হয়। ওরা বলেছিল যে হ্যাক হয়ে গেছে, কিন্তু ওরা তো অনেক বড় পণ্ডিত ইঞ্জিনিয়ার, তো ওদের ওদের হ্যাক হওয়া চ্যানেল 1 ঘন্টার মধ্যে ওরা রিকভারও করে ফেলেছে, ঠিক আছে। তুমি যে একসঙ্গে ওকে। ছবি দেখতে গেলে তোমার মানে, তুমি যে ওই এতে দেখতে গেলে, কি বলে, অরিন্দমে যে দেখতে গেলে একসাথে। হ্যাঁ, না না, আমরা একসাথে যাইনি, গেছি, সবার সাথে দেখা হয়েছে, যখন দেখা হয়েছে ভদ্রভাবে কথাও বলেছি, আমার ব্লগও আছে পৌশালী দিকে নিয়ে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা হ্যাঁ ওপেনলি দেখেছি, চেটেছি, ঠিক আছে, আমরা সবাই সবাইকে চেটেছি ওপেনলি, ঠিক আছে, আর আমাদের সম্পর্কটা এরকমই, ওকে। তো দেখো, আমি তাদের কাজের ফ্যান নই, ঠিক আছে, অ্যাজ এ মানুষ তারা কিরকম সেটা তো, মানে তার কিছু উদাহরণ আমার কাছে আছে। কিন্তু আমি দিনের শেষে একটাই কথা বলবো, যে যে যার মতো রয়েছে রয়েছে, ঠিক আছে। এবার দেখো ভাই, পাবলিক প্ল্যাটফর্মে থাকলে পরে পোকিং তো একটু একটু তো হবেই। তো দেখো, আমি ওনাদের চ্যানেল ফলো করা তো আমি একেবারেই বন্ধ করে দিয়েছি, তার কারণ আমিও হচ্ছে কি সেম যে সেম।
যে ওনাদের চ্যানেল ফলো করতে গেলে পর আমার মাথা ধরে যায়, ঠিক আছে, ওকে। দিনে 20টা ভিডিও সাকিব খানের বিভিন্ন পোজে, সাকিব খানের ছবি সাকিব খানের কাছে অত নেই যত ছবি ওদের সাকিব খানের কাছে আছে, ঠিক আছে। মানে আমি বলছি যে প্রিয়তমা এখানে যত নামে যে বক্স অফিস কালেকশন নিয়ে গেছে কলকাতা থেকে, তার দ্বিগুণ পয়সা তোরা প্রিয়তমা সাকিব এখানে খানকে নিয়ে চলেনি ভিডিও কিন্তু। বানিয়ে। না চলেনি তো, আমি প্রিয়তমা বলছি তো প্রিয়তমার প্রিয়তমা তুফান। কিন্তু একটা হলে চলেছিল, আমি না দুটো হলে চলেছিল। তুমি তো এখানে তো তুমি থাকো, তুমি তো জানো। এই আমাদের মামার বাড়ির এখানে এক জায়গায় চলেছিল রূপমন্দির সিনেমা হল। ওখানে বেশ আরে তোমার তো আমি এক মিনিট এক মিনিট, তোমার মামা বাড়ির বেল খড়িয়াতে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, আমার তো তোমার পানিহাটিতে। সেই তুমি সেই থাকো এই কারণে তোমার পানিহাটি? এক মিনিট, তুমি কোথায় থাকো? পানিহাটিতে। পানিহাটির কোথায়? পানিহাটিতে তোমার ওটা তোমাকে তাহলে ভিডিওর মধ্যে বলছি না। ওটা তাহলে তোমাকে বাইরে গিয়ে বলছি। তো আমার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে তোমার শ্যামবাজার। আমি মামার বাড়িতে পানিহাটিতে মাঝে মধ্যে আসি। তো শনিবার দিন আচ্ছা রাত্রিরে। তো মানে রবিবার দিনকে আমি আবার ব্যাক করি শ্যামবাজারে। আচ্ছা 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 আচ্ছা। তো আমি 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 পানিহাটির খুব কাছেই থাকি, ঠিক আছে, আমিও পানিহাটিতেই থাকি বলা যায়। ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তো ওই আমি দেখেছিলাম রূপ মন্দিরে চলেছিল। রূপ মন্দিরে বোধহয় একটা না দুটো শো লাগিয়েছিল, আর নারায়ণীতে চলেছিল। এই দুটো হল ছাড়া হুম চলেনি, তাও সেটাও বহুদিন পরে। হুম হুম হুম। তো আমার বক্তব্য হচ্ছে কি যে এই তুফান আর প্রিয়তমা যত না বেশি বিজনেস করেছে কলকাতার বুকে, তার থেকে বেশি টাকা শুধুমাত্র ওরা ইউটিউব থেকে সাকিব খানকে নিয়ে ভিডিও করে কামিয়ে নিয়েছে, ফেসবুক আর ইউটিউব থেকে, ঠিক আছে। তো এটা ভাই একটা কিন্তু বিশাল বড় অ্যাচিভমেন্ট, এটা কিন্তু বলতে হবে। ওকে। হ্যাঁ, তো তো আর ওই ব্যাপারটা নিয়ে কথা বলছি না। তো আমি এবার যদি বলি যে বিক্রমদার পারিয়াও এই বছর একটা কমার্শিয়াল ছবি এসেছিল। তো তুমি কি পারিয়া দেখেছো? ভাই আমি পারিয়া দেখেছি, পারিয়া আমার লাইফের অন্যতম সেরা এক্সপিরিয়েন্স। সেটা শুধুমাত্র ফিল্মটার জন্য না, পারিয়া দেখার দিন আমার লাইফে অনেক কিছু হয়েছে, ঠিক আছে, এই ইউটিউব স্পেসেই। সেটা সেটা ডিটেলস আমি ঢুকছি না, বাট পারিয়া আমার দারুণ লেগেছিল, ঠিক আছে। মানে এরকম একটা ডার্ক গ্রিটি ভায়োলেন্ট একটা ফ্র্যাঙ্ক মিলার মার্কা কাজ বাংলার বুকে দাঁড়িয়ে, সো ইট ওয়াজ রিয়েলি গুড। না, তথাগত মুখার্জির কাজগুলো ব্যাপক লাগে। মানে উনি হ্যাঁ ব্যাপক একজন ডিরেক্টর। উনি ডিরেক্টর হিসেবে হ্যাঁ নো ডাউট খুব ভালো। আর বিক্রম দাও হ্যাঁ। এখন খুব ভালো কাজ করার চেষ্টা করছে। হুম হুম। তো আমার বিক্রমের শেষ পাতাও খুব ভালো লেগেছে, শহরের উষ্ণতম দিনে মোটামুটি লেগেছে, পারিয়া খুব ভালো লেগেছে। আবার এই যে সূর্য কুলেরা বলে একটা ছাড়া ওর সিনেমা রোল করলো, ছিল না। ওটা আমার। হ্যাঁ। কুলেরা ছাড়া ওর রোল ছিল না। কুলের আছে একটা জঘন্য সিনেমা, ফালতু সিনেমা, এক আর থার্ড ক্লাস। সূর্যটাও ভীষণ ডিসেন্ট ছবি লেগেছে। মানে খুব একটা ঠিকঠাক ছবি ছিল সূর্য। তবে সূর্য হচ্ছে বিক্রম কি, তুমি দেখবে সূর্য, তুমি দেখবে 2 দিন বাদে তুমি ভুলে যাবে যে তুমি সূর্য দেখেছিলে, ঠিক আছে। হ্যাঁ, সূর্য আমি দেখেছি, সূর্য তুমি নন্দনে দেখেছিলাম। খুব মানে ফরগেটেবল, ইজি টু ফরগেট একটা ফিল্ম, ওকে। হ্যাঁ, আর বিক্রমদার ওই কাজটা নিয়ে খুব এক্সাইটেড, যেটা হচ্ছে মৃগয়া বলে বিক্রমদার যে ছবিটা আসছে, যেটা অরিত্রদা যেটা স্ক্রিন রাইটার। ওই কাজটা নিয়ে এক্সাইটেড, কারণ ওটা একটা মানে অ্যাকশন জনরার কাজ হতে চলেছে। বিক্রমদাকে অনেকদিন পর অ্যাকশনে পাবো। আরিয়ায় দেখেছি, মানে ওটা হচ্ছে ওই এক ওরকম অ্যাকশন বলছি না, মানে আমি বলছি যে একটা অ্যাকশন হিরো হিসেবে পাবো। তো সেটা ভীষণ ভালো হবে হয়তো। অ্যাকশন হিরো না, ওটা তো একটা কপ ড্রামা ফিল্ম হবে, একটা ডার্ক থ্রিলার ধর্মী কপ ড্রামা একটা ফিল্ম হবে, একটা ইনভেস্টিগেশনের অ্যাঙ্গেল থাকবে। হ্যাঁ, ওটা ইন্টারেস্টিং হবে। তো এই ছিল দাদা, অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে আমার চ্যানেলে আসার জন্য। তো তুমি আরে যদি লাস্টে যাওয়ার আগে কিছু বলে দিতে চাও, বলে দিতে পারো। না, আমার অ্যাকচুয়ালি তোমাকে জিজ্ঞাসা করার ছিল যে তোমার বয়স কত, তুমি ফিল্ম রিভিউতে তুমি কেন এলে, আরো তো অনেক সেগমেন্ট রয়েছে, ফিল্ম রিভিউতে কেন হ্যাঁ এলে? হ্যাঁ, বলো 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 বলো। তুমি তুমি বলো, আমি তোমার থেকে জানতে চাই যে ফিল্ম রিভিউতে তুমি কেন এলে, তোমার বয়স ফিল্ম কত, রিভিউতে তুমি এলাম কি নিয়ে হচ্ছে পড়াশোনা ফিল্ম করছো? রিভিউ ফিল্ম রিভিউতে এলাম হচ্ছে যে আমি মানে অ্যাকচুয়ালি প্রচুর ফিল্ম দেখতাম। এবার আমি এত ফিল্ম দেখতাম, আমি আমার এখনো প্রত্যেক সপ্তাহে বুক মাই শো ধরে পুরো কমপ্লিট করে দিই। মানে আমার রবিবারের মধ্যে আমার পুরো কমপ্লিট করা চাই। মানে আমার এটা একটা হোম টাস্কের মতো। আমি রবিবারের মধ্যে যে করেই হোক, না খাওয়া ভুলে হলে আমি এই ছবিগুলো কমপ্লিট করবো, সেটা ওয়েব সিরিজ হোক আর সিনেমা। তো আমি তাই জন্য মানে করি। তো আমার অ্যানিমেলের সময় আমি ভাবলাম যে একটা চ্যানেল খোলা যাক। তো আমি অ্যানিমেল রিলিজ হয়েছিল তখন আমার দেখা হয়নি, কারণ তখন আমার উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে। তাই জন্য আমি অ্যানিমেল রিলিজের পরে আমি চ্যানেলটা খুলি। এবার তারপর থেকেই শুরু হয়েছে, এখনো 1 বছর হয়নি সম্ভবত। তো তারপরেই মানে করি।
করতে শুরু করি, মানে এত ফিল্ম দেখি, মানে রীতিমতো তো আমাকে সবাই বলে মানে মানে তুই গড, কারণ আমি প্রসেনজিৎ চ্যাটার্জি প্রায় কেরিয়ারে 500 550 খানা ছবি করেছে, তো সব ঢেলে কমপ্লিট করে দিয়েছি। দেবদা জিতে এগুলো তো কমপ্লিটই, মানে ইনফ্যাক্ট অক্ষয় কুমার, শাহরুখ খান, মানে সবার ছবি কমপ্লিট করেছি। মানে আমার এটা শুনলে বলে আমার প্রত্যেকটা ওটিটি প্ল্যাটফর্ম পুরো কমপ্লিট, মানে হইচই, আড্ডা টাইমস বা ফ্রাইডে, এগুলো পুরো আমার কমপ্লিট কমপ্লিট, মানে এগুলোতে আর কিছু দেখার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভালো। ওই জন্য আমি এলাম। তাহলে খুবই ভালো। যদি তুমি ফিল্ম দেখতে এতটা ভালো যদি বাসো, তাহলে পরে খুবই ভালো। তবে আমি এরকম বলবো যে তুমি যদি এই সপ্তাহতেও যাব। প্ল্যান হয়ে গেছে, মন পতঙ্গ বলে একটি ছবি আছে, এটা জয় সেনগুপ্তর ছবি, তো মন পতঙ্গটা যাব। খুবই ভালো তারপর ব্যাপার। তোমার সাথে আমার যেদিনকে কথা হলো সেদিনকে ওই এই রাত তোমার আমার আমি দেখেছি, তো এই রাত তোমার আমার দেখে আমি রিভিউ করলাম। তো এই রাত তোমার আমার এখানে দেখলাম আমাদের কমিউনিটিতে কেউ এখনো রিভিউ করে, বা ঋষভ বসুর ওই আচ্ছা, ধ্রুব রাজপুতিত রিভিউ করলাম আমি। তো তোমার কি এই রাত তোমার আচ্ছা। আমার দেখার ইন্টারেস্ট ছিল? না না না, আমি আমি একটা সত্যি কথা বলছি, শোনো। সেটা হচ্ছে গিয়ে যে এই রিভিউর চক্করে পড়ে বা রিভিউ করার জন্য যে যে ফিল্ম, আমরা তো কারেন্ট ফিল্মগুলো দেখি যেগুলো বার হচ্ছে, কিন্তু আমরা যেটা আমি যেটা রিয়েলাইজ করি যে একটা সময় যখন রিভিউ করা আমার উদ্দেশ্য ছিল না, ফিল্ম দেখা যখন আমার উদ্দেশ্য ছিল, যে জনরে ওয়াইজ আমি ফিল্ম খুঁজে বার করে করে দেখবো, তখন আমি অনেক ভালো ভালো ফিল্ম দেখেছি যেগুলো সব বিদেশি ফিল্ম। ঠিক আছে, ওই চুম্বক প্রক্রিয়া নামাও, দেখো তখন টেলিগ্রামও ছিল না। এবার তখন আমি অনেক বেশি এনজয় করতাম ফিল্ম দেখা। এখন তো এটা একটা কাজের মতো হয়ে গেছে, যাও দেখো রিভিউ করো। আর টু বি ভেরি অনেস্ট, ভেরি ভেরি অনেস্ট, এটার জন্য তোমার আমাকে একটুখানি হালকা আতেলো মনে হতে পারে বা একটুখানি না নাকুচিও মনে হতে পারে। না 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 এই না। আমরা রিভিউ করার জন্য এই যে রোজ যে দেখছি না হিন্দি, সাউথ ইন্ডিয়ান ফিল্ম, বাংলা ফিল্ম, এর মধ্যে না 90% অ্যাকচুয়ালি ট্র্যাশ। ঠিক আছে, 90% অ্যাকচুয়ালি ট্র্যাশ। এই ফিল্ম দেখে সাময়িক একটা উত্তেজনা হয়তো হচ্ছে, এন্টারটেনমেন্ট হয়তো হচ্ছে, চ্যানেলে কথা হয়তো হচ্ছে, কিন্তু আমি যদি আজকে ইউটিউব চ্যানেল আমার না যদি থাকতো, তাহলে আমি এর মধ্যে অর্ধেক সিনেমা আমি দেখতামই না। হয়তো আমি অযোগ্য দেখতামই না, হয়তো আমি টেক্কা দেখতামই না, হয়তো আমি শুধু পারিয়া, মানিকবাবুর মেঘ, বাবলি, স্বপন কুমার এগুলো আমি দেখলাম, হয়তো বহুরূপীও হয়তো আমি দেখতামই না। কারণ এই ফিল্মগুলো অ্যাকচুয়ালি আমার টেস্টের সঙ্গে যায় না। আমি রিভিউ করব, পাবলিকের প্রতি একটা দায়িত্ব আছে, তাদেরকে বলতে হবে, সেই জন্য আমার দেখা। বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে কি একটা ব্যাপার। এবার ফিল্মের যে জার্নি, ফিল্ম দেখার যে জার্নি, সেই জার্নিটা খুব সুন্দর। তুমি যেই মুহূর্তে মানে ইউটিউবে কথা বলার জন্য তুমি ফিল্ম কনজিউম করছো, সেটা কিন্তু তোমার শেষ হয়ে যায়। এবার তুমি যে বললে যে প্রসেনজিতের 500 550 ফিল্ম তুমি ধরে দেখেছো, তুমি নিজেও জানো আজকে ওই 500টা ফিল্ম নিয়ে তুমি কথা বলা আরম্ভ যদি করো, ভিউ কিন্তু খুব একটা বেশি কিন্তু আসবে না। কিন্তু এই যে 500টা সিনেমা তুমি দেখেছো, এটা কিন্তু তোমার কাছে থেকে যাবে। তো এটা তুমি একটা খুব ভালো কাজ করেছো। ঠিক আছে, বা তুমি যেরকম বললে যে আমি দেবজিতের সমস্ত ফিল্ম দেখেছি, মানে তুমি ধরে ধরে প্রত্যেকের সমস্ত ফিল্ম তুমি কমপ্লিট করেছো, এটা খুব ভালো। এটা তোমার সঙ্গে থাকবে, এবং তুমি চেষ্টা করবে এগুলো নিয়ে কথাবার্তা বলার। তাতে হয়তো ভিউ একটুখানি কম হয়তো পড়বে, কিন্তু আমি মনে করি দেবজিৎ আগে অনেক ভালো ফিল্ম বানিয়েছে যেটা এখন তারা বানায় না। ওকে, হয়তো রিমেক ছিল, সিনেমাগুলো অনেক প্রবলেম ছিল, কিন্তু তারা কিন্তু অনেক ভালো কাজ কিন্তু অলরেডি করে এসছে। এটাই হচ্ছে কি ব্যাপার। তো হ্যাঁ, আর যদি কিছু বলো, মানে যদি না, আমার আর কিছু বলার নেই। তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। মানে আমি বাড়িতে বললাম যে আমার ইন্টারভিউ আছে, লোকে ভাবছে যে চাকরির ইন্টারভিউ হয়তো। ঠিক আছে, তো যাই হোক, তো তোমার সাথে কথা বলে ভাল লাগলো। তোমাদের মতো ইয়াং ব্লাড যারা, একটা কমিউনিটিতে একটা ইয়াং ব্লাডের একটা দরকার আছে। তবে আমি বলবো যে ইউটিউবের চক্করে কিন্তু অবসিকিওর ফিল্ম দেখা বন্ধ করো না। ভালো একদম। সিনেমা খুঁজে বার করে দেখবে, জনরে স্পেসিফিক, ইংলিশ সাবটাইটেল দিয়ে ফিল্ম দেখো, তাতে ইংলিশও ভালো হবে আর অন্যরকম দুনিয়াও খুলবে। ঠিক আছে, তুমি মাঝে মাঝে দেখবে যে আমি কিছু অফবিট ফিল্ম নিয়ে কথাবার্তা বলি, ঠিক আছে, বা হরর ফিল্ম, ওখানে আমি যে সিনেমাগুলো নিয়ে কথা বলি না, তা আমার চ্যানেলে সব থেকে কম যে ভিডিওগুলো ভিউ পায়, সেখানে অ্যাকচুয়ালি আমি ভালো জিনিস নিয়ে কথা বলি। এই আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে আমি কিছু ফিল্ম নিয়ে কথা বলছিলাম। ওই ফিল্মগুলো দেখবে যদি পারো। তোমার তোমার মনে হবে যে এ এ তো পুরো অন্য দুনিয়া, এ তো পুরো আলাদাই জিনিস। এরকম তো বলিউডও করছে না, হিন্দিও করছে না।
হোয়াই দিস ইজ সো বিউটিফুল। একটা দুটো ফিল্ম তোমার বোরিংও লাগতে পারে, কিন্তু তোমাকে দেখে তো মনে হয় যথেষ্ট সেন্সিবল, যথেষ্ট পড়াশোনা জানা একজন মানুষ বলেই আমার হচ্ছে মনে, তো তোমার ভাল লাগবে। ঠিক আছে, সেন্সিবল ফিল্ম। ওকে, মানে আমরা যতই অ্যানিমেল পুষ্পা নিয়ে আমরা যতই মাতামাতি করি না কেন, এগুলো জাস্ট ভালো লাগেনি আমার। এই ক্ষণিকের 200 টাকার বিরিয়ানি ছাড়া সেগুলো আর কিছু না। ঠিক আছে, কিন্তু আমাদের শরীর যে খাবার থেকে তৈরি হয় না, ফল মূল আপেল থেকে, তো সেগুলো হচ্ছে কি ওই টাইপের ফিল্ম, একদম পরিশুদ্ধ ফিল্ম, যেটা তোমাকে মানুষ হিসেবে বেটার হতে হেল্প করবে, তোমাকে জগৎটাকে বুঝতে, ফিল্ম কিন্তু জগৎ বুঝতে ইজি করে দেয়। আমি তোমার মতো বয়সে অনেক ফিল্ম দেখেছি এবং ফিল্মের চোখ দিয়ে জগৎকে আমি বুঝতে শিখেছি। ওকে, তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাই। তো থ্যাংক আর ইউ কিছু দাদা, থ্যাংক ইউ। তুমি যাওয়ার আগে হুম। যদি কিছু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দিতে। দর্শকদের বলবো যে সিস্টেম্যাটিক সৌম্যকে সিস্টেম্যাটিক্যাল আচ্ছা দাদা, ওয়েতে ফলো এইটা করুন। একটু বলবে তার আগে আমি একটা কথা বলে নিই, যে তুমি দেখেছি যে খুব একটা ইন্টারভিউ কারুর নাও না, যেরকম আমাদের কমিউনিটিতে অনেকেই আছে দেবদা জিদ্দার ইন্টারভিউ নেয়, তুমি খুব একটা কারুর নাও না, মানে সেটা কেন? তার কোনো স্পেসিফিক কারণ নেই। তুমি দেখবে আমি আমার ভিডিওতে কোনো রকম কন্ট্যাক্ট বা ইমেল আইডি বা ইনস্টাগ্রাম এসবও আমি কিছু দিই না। ইনস্টাগ্রাম তো আমি করিই না, অলমোস্ট আমার অ্যাকাউন্ট আছে যদিও, আমি করিই না একেবারে। আর আমি আমি অ্যাকচুয়ালি না, দেখো, আমি আমি ফ্রিলি আমি ইন্টারভিউ করেছি। এই যে তুমি যে মন পতঙ্গের কথা যে বললে না, মন পতঙ্গের যারা পরিচালক তাদেরকে আমি ইন্টারভিউ করেছি কালকে, আর আজকে আমার চ্যানেলে আমি ভিডিও দিয়েছি। ঠিক আছে, তাদের সাথে আমার কথা বলতে খুব ইচ্ছা করেছে, তাদের আমি কি কালকক্ষ ইন্টারভিউ আমার খুব নিতে ভালো পারবো? লেগেছে। আমি কি ইন্টারভিউ নিতে পারবো টিমের সঙ্গে? হ্যাঁ, তুমি তাদের সাথে কন্ট্যাক্ট করো না, তুমি তাদের সাথে কথা বলো। ওকে, অবশ্যই তুমি তাদের ইন্টারভিউ করতে পারবে। ওকে ওকে। তো ওই রাজদীপদার সাথে আমার অনেকদিন ধরেই কথাবার্তা হতো ফেসবুকে টুকটাক, তার ফিল্ম কালকক্ষ টালকক্ষ নিয়ে, সেখান থেকেই হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে কি যে আমি না একটুখানি ইন্ট্রোভার্ট, আর আমি অত মানে বাকি সবাই তুমি যেরকম দেখো রূপমকে, সাগর নীলকে বা ফিল্মিনিটিকে, সুদীপদাকে বা অভ্রদাকে তুমি যেরকম দেখো না যে তারা ইন্টারভিউ করছে অনেকটা পলিশড ভাবে, আমি আমি অতটা পলিশড লোক নই, অতটা প্রিপেয়ার্ড হয়ে আমি অত বেশি কথা বলতে পারি না। আর আমি খুব আমি আমার একটা জোন আছে, ঠিক আছে, আমি সেটা থেকে খুব একটা বেশি বাইরে যেতে কমফোর্টেবলও না। ঠিক আছে, তো সেই জন্য আমার মনে হয় ঠিক আছে, আর আমার চ্যানেলটা খুব ছোট, কেন দেবে লোকে আমাকে ইন্টারভিউ, মানে আমাকে 5,000 লোকও এখন অব্দি চেনে না। ঠিক আছে, চ্যানেলটা বড় হোক, তারপরে অবশ্যই ইন্টারভিউ অবশ্যই ইয়ে করা যাবে। ওকে, তো সেটাই হচ্ছে কি ব্যাপার, তো ওজন্যই আমি কাউকে অ্যাপ্রোচ করি না। কালকক্ষটা আমার রিয়েলি খুব ইচ্ছা করেছিল, আমি ভাবিনি তারা হ্যাঁ বলবেন, তারা হ্যাঁ বলেছেন, সময় দিয়েছেন, আমি খুবই তার জন্য। ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ 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 চলো চলো, টাটা, বাই, আবার জানা দেখা ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম একদম, লিভ করতে পারো।